কোনো মেসেজ অনেকগুলো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা। সো আমার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে সব ঠিকঠাক? আচ্ছা, আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি। আরো কিছুক্ষণ সময় দিই মানুষজনকে জয়েন করার। তারপর আমরা শুরু করব। যতক্ষণ ওয়েট করছি এর মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে লাস্ট ক্লাসের ব্যাপারে, এটা কিন্তু আপনারা বলতে পারেন। কোনো কনফিউশন থাকলে লাস্ট ক্লাসের টপিকগুলো নিয়ে আমরা কিছু কুইক রিক্যাপ করে দেওয়া যাবে। আমি কোডটা শেয়ার করে দিয়েছিলাম ফেসবুক গ্রুপে। আপনারা সবাই কি কোডটা পেয়েছেন? এবং আমি বলেছিলাম যে যাদের এই অ্যাপাচি ইনস্টলেশন বা সার্ভার ইনস্টলেশন এর সমস্যা হচ্ছে বা কোনো ইস্যু আছে, কোনো যেগুলোতে ইরর দেখাচ্ছে, এরকম কোনো ইরর দেখালে ইয়া করে দিতে, স্ক্রিনশট শেয়ার করতে গ্রুপে। কয়েকজন করে, একজন করেছিলেন মনে হয়, আমি ওখানে সলিউশন দিয়েছিলাম। আর যদি কারো থাকে আপনারা প্লিজ ওইটা করবেন। লাস্ট ক্লাস মিস করেছেন, আজকে প্রবলেম একটু হবে। আমরা লাস্ট ক্লাসে কিছু কন্টিনিউশন আজকে চলবে। আমরা এই লাস্ট ক্লাসে অ্যারে নিয়ে কথা বলেছিলাম। অ্যারে এর ব্যাপারটা, অ্যারে হচ্ছে মেইনলি লিস্ট অফ ডাটা। তো অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় ওই জিনিসটা আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। তো ওইটা আমরা হয়তো ওইটার পরে পরবর্তী কন্টিনিউশন হবে। আপনার কোনো কনফিউশন থাকলে আপনি জিজ্ঞেস করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব এখানে যতখানি বুঝাতে পারি তাই করতে। আর লাস্ট ক্লাসের ভিডিওটা ইউটিউবে আছে, আপনারা প্লিজ দেখে নিবেন যদি কোনো কনফিউশন থাকে। এবং লাস্ট ক্লাসে যে কোডগুলো করা হয়েছিল ওই কোডগুলো গ্রুপে দেওয়া আছে, ফেসবুক গ্রুপে। আচ্ছা, লারাভেল ফ্রেমওয়ার্ক শিখতে আনুমানিক কতদিন সময় লাগে? আসলে ফ্রেমওয়ার্ক বা কোডিং ল্যাঙ্গুয়েজ এগুলো কোনোটাতে আপনি মানে ফুল শিখে ফেলবো এতদিনে এরকম কোনো কিছুই বলা যায় না। আপনি বেসিক শিখতে বেশি দিন লাগবে না। আপনি ২-৩ দিন কাজ করলে, একটা ক্রুড অপারেশন করলে, ক্রুড অপারেশন মানে হচ্ছে যেকোনো কিছু শিখার জন্য, যেকোনো নতুন ল্যাঙ্গুয়েজ বা যেকোনো নতুন টেকনোলজি শিখার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ওদের একটা ক্রুড অপারেশন করা। ক্রুড অপারেশন মানে হচ্ছে CRUD, ক্রিয়েট, রিমুভ, আপডেট, ডিলিট মনে হয় ক্রুড। তারপর আমি একটু শিওর হয়নি, দুইটা থাকার কথা না। আচ্ছা সরি, ক্রিয়েট, রিড, আপডেট এন্ড ডিলিট, তাই বলি, রিমুভ না, রিড। দুইবার ডিলিট হওয়ার কথা না। ক্রিয়েট, রিড, আপডেট এন্ড ডিলিট। তো একটা কন্টেন্ট আপনি ক্রিয়েট করতে পারতেছেন, দেখতে পারতেছেন, আপডেট করতে পারতেছেন, ডিলিট করতে পারতেছেন। এটাই হইতেছে ক্রুড অপারেশন। যে কোনো কিছু, ব্লগ একটা ক্রুড অপারেশন থাকে, বা একটা ই কমার্স ক্রুড অপারেশন, বেসিক্যালি সবকিছু ক্রুড অপারেশনের মধ্যে দিয়ে, মানে ক্রুড অপারেশনের মডিফিকেশন, অ্যাডভান্স এবং বেসিক ফর্ম। তো আপনি যেন নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে যাবেন বা ফ্রেমওয়ার্ক দেখতে যাবেন, তখন ওটাতে একটা ক্রুড অপারেশন করলেই আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তারপরও অনেক অ্যাডভান্স ফিচার্স থাকে, এবং একটা ক্রুড অপারেশন শিখতে আপনি বেশি দিন লাগে না। ক্রুড অপারেশন শেখার জন্য আপনার সিনট্যাক্সটা শিখা লাগে। সিনট্যাক্স শিখতে আপনার একদিনের জায়গায় ১ দিন বা ২ দিন লাগবে হয়তো। তারপর ওটাকে প্র্যাকটিস করবেন হয়তো ১ দিন। তারপর আপনি ক্রুড করবেন। ওইটার জন্য আপনার লাগবে হয়তো ৩-৪ দিন। ৩-৪ এক-এক দিন একটা ফাংশন কিভাবে কাজ করে এটা দেখার জন্য। তো বেসিক্যালি ২ সপ্তাহ থেকে ৩ সপ্তাহের মধ্যেই আপনি একটা নতুন ল্যাঙ্গুয়েজের বেসিকের উপর, বা নতুন ফ্রেমওয়ার্ক বা নতুন যেটাই হোক ওটার উপর বেসিকটা নিয়ে আপনি একটা গ্রিপ পেয়ে যাবেন। বাট হ্যাঁ, লারাভেল জানতে হলে আপনার আগে পিএইচপি সম্পর্কে ভালো আইডিয়া থাকা লাগবে। পিএইচপি যদি না জানেন, সেক্ষেত্রে লারাভেলের সিনট্যাক্স শিখতে আপনার অনেক বেশি সময় লাগবে। কারণ লারাভেলটা বেসড অন পিএইচপি। সো মোটামুটি যেটা বললাম, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই আপনি একটা গ্রিপ পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আপনি আপনার নিজেকে কতটা ডেভেলপ করতে চান, লারাভেলের কত ডিপে যেতে চান, কত বেশি জিনিস নিয়ে কাজ করতে চান, এটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর রিড। আমি আসলে আমরা ক্রুড বইলে এত অভ্যাস হয়ে গেছে, রিড আর রিমুভটা প্যাচ লেগে গেছিল। যাই হোক। লুজলি টাইপ ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়? লুজলি টাইপ ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়? এটা আসলে চলেন আমরা গুগল করে দেখি।
Loosely typed language refer to those programming scripts that do not require defining the variable. To put it simply, while declaring a variable in these programming scripts, there is no need of defining or classifying the data types stored in them. এই জিনিসটা আমি লাস্ট ক্লাসে ভ্যারিয়েবল পড়ানোর সময় বলেছিলাম যে পিএইচপি তে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় ভ্যারিয়েবলটাকে পাত্র হিসেবে রাখছি, কিন্তু কি ধরনের খাবার পাত্রটার মধ্যে রাখবো সেরকম কোনো ডিক্লারেশন লাগতেছে না। আমি জাস্ট ডলার সাইন দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। তখন হচ্ছে আমি যে ডাটা রাখি, তারপর যখন ডাটার মধ্যে আমি অপারেশন করতে যাই তখন সে ওই অনুযায়ী বুঝে নেয় যে আমি কি ধরনের ডাটা রেখেছি ভ্যারিয়েবলটার মধ্যে। তো এই যে ভ্যারিয়েবলের টাইপ বলে দেওয়া লাগতেছে না, সেটা কি বলা হচ্ছে লুজলি টাইপড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে শুরু করতে থাকি ক্লাস। আমি ফার্স্ট অফ অল আমার স্ক্রিনটা শেয়ার করে আমি আমার ফার্স্ট অফ অল আমাদের লাস্ট দিনের কোডটা একটু ওপেন করি। লাস্ট দিনের কোডটা ওপেন করে আমার স্ক্রিনটা শেয়ার করে ওটা একটা রিক্যাপ বা যেটা হোক, কারো যদি কোনো ইস্যু থাকে। সো ভিজুয়াল স্টুডিও কোড, এটা আমাদের লাস্ট দিনের কোড ছিল। লাস্ট দিন আমরা দেখেছিলাম কিভাবে স্ট্রিং ভ্যারিয়েবল নিতে হয়, কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ভ্যারিয়েবলের ভিতর বিভিন্ন ধরনের ডাটা রাখতে হয়, ডাটাগুলো কোনটা কি টাইপের। তারপর দেখেছিলাম কিভাবে অ্যারে নিয়ে কাজ করতে হয়, ইন্ডেক্স অ্যারেটা কি এবং অ্যাসোসিয়েটিভ অ্যারেটা কি। এন্ড এই জিনিসগুলোকে জাস্ট বুটস্ট্র্যাপের ডিজাইনের মাধ্যমে আমরা এইচটিএমএল এ রেন্ডার করেছিলাম। আমাদের পেজটা ছিল, স্যাম্প ওপেন করি, করে আমরা তো এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের আউটপুট এবং এ ছিল আমাদের লাস্ট ক্লাসের কোড। লাস্ট ক্লাসে শর্ট ব্রিফ আমি একবার দিলাম, তারপর আরেকবার বলি। এখানে হচ্ছে কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখেছি। সেটা আমরা রেফারেন্স হিসাবে ইউজ করেছিলাম W3 Schools অ্যাজ ইউজুয়াল, W3 Schools PHP। তো এই যে দেখেন এখানে ভ্যারিয়েবলস এর মধ্যে কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কি ধরনের ভ্যারিয়েবল থাকে, কোনটার মধ্যে ভ্যারিয়েবল, এই যে তিন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য ডলার সাইন দিয়ে ভ্যারিয়েবলের নেম দিতে হয় এবং ভ্যারিয়েবলের ভিতরে কি ধরনের ডাটা থাকবে। কারণ এটা একটা লেখা ডাটা যেটাকে স্ট্রিং বলা হয়, এটা একটা নাম্বার ডাটা, ফুল নাম্বার যেটাকে ইন্টিজার বলা হয়, এবং এখানে ছিল একটা ডট মানে ভগ্নাংশ নাম্বার বা ডট দাও নাম্বার, দশমিক নাম্বার, সেটাকে বলা হয় ফ্লোট বা ডাবল। এবং আরেক ধরনের এই জিনিসগুলো আমরা কিভাবে, যে টিএক্স, এইভাবে আমরা কতগুলো ভ্যারিয়েবল নেম এখানে এক্স ওয়াই, যেমন আমরা ম্যাথে যেটা করতাম, ধরি এক্স ইকুয়াল টু এত, ওয়াই ইকুয়াল টু এত, এখানে আমরা ধরি টেক্সট ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড, ধরি এক্স ইকুয়াল টু 5, এভাবে কাজটা করেছি। এটার লেখার সিনট্যাক্স হচ্ছে ডলার সাইন দিয়ে লিখতে হয় এবং একইভাবে যখন শো করতে হয় তখন ডলার সাইন দিয়ে শো করতে হয়। পিএইচপি দেখেন এভাবে ডলার সাইন দিয়ে শো করতে হয়েছে। তো এই জিনিসটা আমাদের কোডের মধ্যেও আছে। আপনি আমাদের কোডটা রিভিউ করবেন লাস্টের ক্লাসেরটা এবং ভিডিওটা দেখে নেবেন, তাহলে যদি কোনো কনফিউশন থাকে ক্লিয়ার হয়ে যাবে। এবং রেফারেন্সের জন্য এটা তো আছে, এবং বিভিন্ন ডাটা টাইপ কিভাবে থাকে, এই যে এই ডাটা টাইপ গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম অ্যারে পর্যন্ত। অ্যারে কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা দেখিয়েছিলাম। অ্যারের মধ্যে ইন্ডেক্সড অ্যারের মধ্যে যখন একসাথে একটা লিস্ট অফ অ্যারে দাও, লিস্ট অফ ডাটা থাকে, তখন আমরা ওটাকে ইন্ডেক্স মানে কোনো আইডেন্টিফিকেশন ছাড়া জাস্ট এক নাম্বার একটা, দুই নাম্বার, তিন নাম্বার একটা ডাটা ভাবে ডাটা দেওয়া থাকে, কমা দিয়ে দেয়, তখন থেকে ইন্ডেক্স অ্যারে বলা হয়। এবং ওগুলোকে অ্যাপ্রোচ করতে গেলে তার নাম্বার দিয়ে, তার ইন্ডেক্স নাম্বার দিয়ে তাকে অ্যাপ্রোচ করতে হয় বা অ্যাক্সেস করতে হয়। এবং অ্যারের লিস্টিং নাম্বারটা হচ্ছে লিফটের মতন,
এক নাম্বার ফ্লোর মানে 2 নাম্বার 2 তলা ওইরকম। আমার 0 থেকে শুরু হয় 0 1 2। সো 1 নাম্বার ডাটা মানে হচ্ছে 2 নাম্বার ডাটা কার্স 1 এ বিএমডব্লিউ দেখাবে। এবং আরেক ধরনের ছিল অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে ছিল হচ্ছে আমাদের প্রত্যেকটা অ্যারের এলিমেন্টের মধ্যে নাম দেওয়া থাকতো একটা, বা একটা আইডেন্টিফায়ার থাকবে তার অ্যাসোসিয়েটিভ আইডেন্টিফায়ার যেটা সেটা, এবং ওইটার উপর বেস করে তাকে ডাকা যায়। যেমন আগেবার আমরা 1 2 3 4 দিয়ে ডেকেছিলাম, এখন তার যে অ্যাসোসিয়েটিভ ব্যাপারটা আছে সেটা দিয়ে ডাকছি। সেম জিনিসগুলো আমাদের কোডের মধ্যে করা আছে এবং প্রত্যেকটার মধ্যে কমেন্ট করা আছে। এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, এটা একটা ইন্ডেক্স অ্যারে, দিস আর দ্য সাম কন্টেন্ট প্যারাগ্রাফ। এখানে কোনটা দিয়ে কি করা হয়েছে জিনিসটা, এই যে ইন্ডেক্স নাম্বার, এজ অফ পিটার ইজ এমপ্লয়ি, এখানে জিনিসগুলো দেওয়া আছে। আমি ব্রিফটা দিলাম, আপনি এই কোডটা আপনি আজকের ক্লাস শেষ হওয়ার পর আজকের ক্লাসটা দেখেন এবং তারপরে এই কোডটা দেখবেন। আমরা আজকে ক্লাসেও এখানে কিছু ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। তো তখন কিছু জিনিস ক্লিয়ার হয়ে যাবে হয়তো। তারপরে যদি কোনো কনফিউশন থাকে, কোড দেখার পর আপনি কোনো কনফিউশন থাকলে আপনি গ্রুপে পোস্ট করবেন, বা নেক্সট ক্লাসের শুরুতে কি কি জিনিস বুঝেননি কোডটার মধ্যে সেই জিনিসগুলো বললে আমি হয়তো সময় থাকলে আমি ওটা দেখিয়ে দিব। সর্টিং অ্যারে নিয়ে কাজ। আচ্ছা, সর্টিং অ্যারে নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে এর আগে আমাদের হচ্ছে আজকের ক্লাসটা দরকার, কারণ হচ্ছে অ্যারের কে শো করানোর জন্য লুপের ব্যাপারটা লাগে। লুপের ব্যাপারটা ছাড়া সর্টিং অ্যারে নিয়ে আমরা যখন অ্যারে সর্ট হচ্ছে ওটা যে আপনাকে দেখাবো সেটার জন্য একটা একটা করে ডাটা দেখানো লাগবে। সো লুপটা হয়ে গেলে তখন আমরা সর্টিং অ্যারে আমাদের ফাংশন বা যেগুলো অবজেক্ট নিয়ে কাজ করব, ফাংশন নিয়ে কাজ করবো যখন, তখন আমরা সর্টিং অ্যারেটা নিয়ে কাজ করবো। ঠিক আছে? ওকে। সো ফার্স্ট অফ অল আজকের ক্লাসের যে টপিক কন্ডিশন এন্ড লুপ। ট্রাস্ট মি, কন্ডিশন এন্ড লুপ যদি আপনি ঠিকমতো বুঝেন, এবং এটাই হইতেছে দুনিয়ার সব কোডিং এর, সব প্রোগ্রামিং এর বেস। দুনিয়ার সব কোডিং যত প্রোগ্রাম দেখেন, গুগল ক্রোম বলেন, আপনি গেমিং বলেন, যত প্রোগ্রাম বলেন সবকিছুই কন্ডিশনাল লুপের উপরই চলতেছে। ইফ এলস এবং লুপ এছাড়া আর কোনো কিছুই নাই। ইফ এলস হয় এটা কি শো করবে নাকি শো করবে না, এন্ড এটা কতবার শো করবে, বা কোন অর্ডারে শো করবে, কি কত ভাবে শো করবে। এই ইফ এলস এন্ড লুপ ছাড়া দুনিয়াতে কিচ্ছু নাই কোনো কোডিং ল্যাঙ্গুয়েজে, কোনো প্রোগ্রামিং এর মধ্যে। সবকিছুই ইফ এলস এন্ড লুপ দিয়ে করা। খালি হইতেছে সিনট্যাক্স আলাদা, এক এক ল্যাঙ্গুয়েজের এক এক রকম, এক একটার মধ্যে এক এক ধরনের ফাংশন থাকে, এক একটার মধ্যে এক এক ধরনের ডাটা টাইপ থাকে, ডাটা স্ট্রাকচার থাকে, বাট বেসিক্যালি সবই হইতেছে কন্ডিশন এন্ড লুপ, আর কিচ্ছু না। তো শুরু করি তাহলে, আমাদের লোকেশনটায় যাই। আমি চাইলে হচ্ছে আমরা যেহেতু লুপ এবং কন্ডিশন নিয়ে কাজ করব, আমরা আমাদের কিছু যে ভ্যারিয়েবল গুলো লাস্ট ক্লাসে ডিক্লেয়ার করেছিলাম ওগুলো নিয়ে কাজ করব। কিন্তু যেহেতু আমরা সোফার প্রত্যেকটা ক্লাসের জন্য, মানে প্রত্যেকটা টপিক নিয়ে ক্লাস না, প্রত্যেকটা প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা ফাইল করতেছি। তো আমাদের এই ক্লাসটারও যে টপিকটা, এটার একটা আলাদা ফাইল করে নিই আমি। And যেহেতু বললাম যে আমি আমাদের লাস্ট ক্লাসের যে ভ্যারিয়েবল গুলো নিয়ে কাজ করেছিলাম ওইটা নিয়ে কাজ করব এখানে। তো ওই লাস্ট ক্লাসের ফাইলটা আমি এখানে কপি করে নিচ্ছি। তারপর কিছু জিনিস খালি বাদ দিয়ে আমি ওইটাকে নিয়ে কাজ করব। ঠিক আছে? তো ফাইল, ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডারে আমরা এবার যাব কন্ডিশন লুপে। আমাদের এখানে index.php তে আমি একটু কি চেঞ্জ করব, পিএইচপি loops and condition। পেজ টাইটেলটা চেঞ্জ করি। আর আমাদের ব্রাউজার থেকে কোথায় যেতে হবে? পিএইচপি ভ্যারিয়েবলস এর থাকবো না, আমরা যাবো গিয়ে কন্ডিশন। কোন একটা বানান ভুল হইছে, আমি দেখে আসি কি ছিল ফোল্ডারের নামটা অ্যাকচুয়ালি। আচ্ছা, ফরিয়া ছিল না, এস ছিল না। ঠিক আছে, আর এই ডাটাগুলো যা ছিল তাই আছে, আমি এখন কিছু যেহেতু সরাইনি, যেটা আমি এখন সরাই ফেলবো। তো কন্টেনারের ভিতরে আমি কিছু রাখতেছি না, এটাকে আমরা জাস্ট
যা ছিল তাই, টাইটেল চেঞ্জ করলাম, মানে পেজের একটা হেডিং চেঞ্জ করলাম, টাইটেলও চেঞ্জ করি নাই, পেজ ভ্যারিয়েবল আছে, টাইটেলটাও চেঞ্জ করে দিই। আচ্ছা, ইয়া সব ফেলাই দিছি না, হেডিংটা সব ফেলাই দিছি, হেডিংটা থাকুক। হেডিংটা তারা কোনো দোষ করে নাই, ওটা ফেলানোর দরকার নাই। হেডিং আমি অলরেডি আপডেট করে নিছি। তো টাইটেলটাও আপডেট করে দেই, ঠিক আছে জীবনে। ওকে, তো এখন পর্যন্ত কিন্তু আমি নতুন কিছু করি নাই। তো এই হচ্ছে সোফার কাজ, ঠিক আছে। ক্লাস নাম্বার আসলে আমি অর্ডার ওভাবে করতেছি না, কারণ ক্লাস নাম্বার এটা কন্টেন্ট হিসেবেই থাক, কন্টেন্ট যেভাবে যার যখন লাগবে সেই সেই কন্টেন্ট হিসেবে দেখে নেবে, ঠিক আছে। এই জন্য পরে চাইলে আপনারা এমনিতে ক্লাস নাম্বারের একটা শিডিউল আমাদের পেজে মনে দেওয়া আছে, কোন ক্লাসে কোন কন্টেন্টটা হচ্ছে, এটা নিয়ে করে দেওয়া যাবে, এটা সমস্যা নেই। ওকে, সো লুপস এন্ড কন্ডিশন কি দিয়ে শুরু করবো বললাম? আমাদের W3 স্কুল, আমাদের পুরাতন বন্ধু। তো কন্ডিশন শুরু হচ্ছে ইফ এলস দিয়ে, ঠিক আছে। তো কন্ডিশনটা আগে, লুপটা পরে, আগে একই কথা, মানে দুইটার এটার সাথে কোনো কানেকশন নাই, বাট আমি আগে যেহেতু এখানে আমাদের দেওয়া আছে কন্ডিশন দিয়ে শুরু করা, তো কন্ডিশন দিয়ে শুরু করি। ইফ আর ইফ এলস বাংলা কি? যদি অথবা, যদি যদি না হয়, এই টাইপ কিছু একটা। সো যখন আপনি কোনো একটা কন্টেন্টকে শো করবেন বা কোনো কন্টেন্ট নিয়ে আপনার কোনো কন্ডিশন দিয়ে ওটার উপর অ্যাকশনটা থাকবে, ওইটার এই মানে অ্যাকশনটা কি, মানে আপনার একটা কন্টেন্টের অ্যাকশন কি হইতে পারে? কন্টেন্টের অ্যাকশন বলতে আপনি কন্টেন্টকে শো করতে পারেন, আপনি কন্টেন্টটাকে নিয়ে ডাটাবেসে পাঠাইতে পারেন, আপনি কন্টেন্টটাকে ডাটাবেস থেকে ফেচ করতে পারেন, আপনি কন্টেন্টটাকে এরকম অনেক কিছু করতে পারেন। আপনি একটা ডাটা কন্টেন্ট নিয়ে আপনি যা খুশি করতে পারেন আপনার ইচ্ছাটা। তো এখন ওই কি, ওই কাজটা কি করবেন কি করবেন না, এই জিনিসটা যখন একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে, তখন আমরা এখানে একটা কন্ডিশনাল স্টেট, কন্ডিশনাল টার্ম ইউজ করি, যেটা হচ্ছে ইফ অথবা ইফ এলস। ইফ কখন, ইফ এলস কখন, ওগুলোতে আস্তে আস্তে আসতেছি। তো ইফ ব্যাপারটা কিভাবে কাজ করে এটা একটু ইয়ে করি, যে মনে করেন আপনি বলতেছেন যে আপনার এখানে ইনপুট আসলো, আপনার ইনপুট আসলো 5, আপনি বলতে চাইতেছেন যদি আপনাকে কাজ, আপনার প্রোগ্রামটা হচ্ছে যে আপনি 3-এর থেকে বড় হলে বলবেন বড়, 3-এর থেকে ছোট হলে বলবেন ছোট। তো তো আপনি এটাকে টেস্ট করবেন যে এটা কি 3-এর থেকে বড় নাকি ছোট। তো সেক্ষেত্রে আমি হচ্ছে এভাবে দেখাই, মনে করেন আমার এখানে দেওয়া আছে নাম্বার 1 হচ্ছে 5, তো নাম্বার 2 হচ্ছে 10.3। তো আমি বলবো যে ইফ নাম্বার 1 is greater than number 2, তাহলে এটা যদি হয়, তাহলে আমাকে একটা প্যারাগ্রাফ দাও যেটাকে বলা হবে নাম্বার 1 is greater, number 1 is bigger, bigger। আর যদি এটা না হয় তখন কি হবে? ঠিক আছে। এখন যদি আপনার এখানে ব্যাপারটা হচ্ছে আমি না হইলে কি হবে ওটা দেখাইতে চাচ্ছি। যদি আপনি না হইলে কি হবে এটা দেখাইতে না চান, তাহলে এটা দরকার নেই। আমি একটু পরে এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করব। আমি জাস্ট এখন লিখে যাচ্ছি। এলস এর মধ্যে আমি কোনো কন্ডিশন দিচ্ছি না। এলস বলবো নাম্বার 1 ইজ স্মলার। এখানে যেটা হবে, এখন পর্যন্ত আমরা যতগুলো এইচ বা পি, যতগুলো ট্যাগ বা যতগুলো দেখিয়েছি, দুইটাই শো করে, মানে যতগুলো থাকবে ততগুলো শো করতো। এখন কিন্তু আইদার এটা শো করবে নাইলে এটা শো করবে, কারণ এটার থেকে যে কোনো একটা হবে নাইলে হবে না। তো এইখানে আমি, এখানে আমি বলতেছি না লেখাটা কাজ ঠিক হয়েছে, এখনো আমি কোনো সিনট্যাক্স ঠিক করি নাই, আমি কিছুই লিখি নাই, আমি খালি বললাম যে এই লজিকটা কি আপনারা বুঝতে পারছেন আমি এখানে কি করতে চাইছি?
আপনারা কি আমার সাউন্ড ঠিক মতো পাচ্ছেন না? আমি একটু কাছে নিয়ে নিই। সাউন্ড কি ঠিক মতো পাচ্ছেন? আচ্ছা, না একজনের হচ্ছিল, তাইলে ওনার মেবি নেটে সো ফার। সো আমি এখানে যতটুক কাজ করলাম যে যদি একটা কিছু হয় তাহলে আমি একটা কাজ করব, আর যদি একটা কিছু না হয় তাহলে আমি একটা কাজ করব না। ঠিক আছে, এটাই করলাম, আর কিচ্ছু না। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, এটা অবভিয়াসলি আমাকে ঠিক মতো দেখাবে না, কারণ আমার এখানে কোনো কিছু সিনট্যাক্স ঠিক নাই। আমি কি সেভ করি নাই? না, সেভ করি নাই। এখানে একটা বড় ডট হয়ে আছে, দেখেন, সেভ করি নাই। এই সেভ না করলে এই ডটটা থাকে, সেভ করলে ডটটা চলে যায়। দেখেন এখানে কিছুই হয় নাই, কারণ আমি এখন এখানে পিএইচপি, সে পিএইচপির কোনো, আমি এখানে কোনো জায়গায় পিএইচপির সিনট্যাক্সের জন্য ইউজ করি নাই কিছু, সো এই জন্য সে বুঝতেছে না। আচ্ছা, তো আমি এখন এটাকে লজিকে নিই, হ্যাঁ, মানে সিনট্যাক্সটা ঠিক করি। লজিকটা ক্লিয়ার তো? লজিকটা যেহেতু ক্লিয়ার, আমি সিনট্যাক্সটা জাস্ট করি। এখানে আমি জাস্ট লজিক দেখাচ্ছি একটা, যে হইতেছে। তো ইফ লিখতে হয় ইফ এর মতোই, কিন্তু ইফ হচ্ছে পিএইচপি একটা টার্ম, সো পিএইচপি কে লিখলে সে ইফ কে চিনবে, নাহলে সে চিনবে না। আচ্ছা, এখন দুইটা কাজ করা যায়, দুইটা মানে কয়েকটা ভাবে এই জিনিসটা করা যায়। আমি দুইটা ভাবেই করি, আমি এটাকে কপি পেস্ট করি একটু। তো আমরা দুই ভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে এইচটিএমএল এর মধ্যে পিএইচপি রেন্ডার করা, আর একটা হচ্ছে পিএইচপি এর মধ্যে এইচটিএমএল রেন্ডার করা। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল, আমি যদি পিএইচপি এর মধ্যে, এইচটিএমএল এর মধ্যে পিএইচপি রেন্ডার করতে চাই, তাহলে আমি যেটা মানে এইচটিএমএল এর মধ্যে পিএইচপি রেন্ডার বলতে হচ্ছে যে আমি জাস্ট পিএইচপি এর ফাংশন গুলোকে হিসাবে রেন্ডার পিএইচপি হিসাবে রাখবো, বাকিগুলো এইচটিএমএল অ্যাজ ইট ইজ এইচটিএমএল থাকবে। আমি যদি ওটা করতে চাই তাহলে আমার কি করতে হবে? আমি এখানে পিএইচপি বললাম, একটু হচ্ছে আমার পিএইচপি টার্ম, এখানে পিএইচপি শেষ, পি এ আমার আবার এইচটিএমএল, সো এটা এইচটিএমএল হিসেবেই থাকবে। আর এখানে আমি আবার বলবো এখানে পিএইচপি, এলস আমার একটা পিএইচপি টার্ম, আমি এখানে দিলাম, বাকিটুকু আমার এইভাবেই থাকবে। আচ্ছা, ইজ গ্রেটার দেন নাম্বার টু, এইভাবে সে জিনিসটাকে চিনতেছে না। ইজ গ্রেটার দেন বলে পিএইচপি তে কিছু নাই, আমি এভাবে লিখতে পারবো না। এটা সিনট্যাক্সটা হচ্ছে এইটা। ঠিক আছে, সো এটা কি কাজ করতেছে? এটা তো কি, আমরা ছোটবেলায় যখন করেছি আমাদের ওই যে এই নাম্বার ওই নাম্বারের থেকে ছোট কিনা, গ্রেটার দেন লেসার দেনের জন্য আমরা এই সিম্বলটা ইউজ করেছি। তো পিএইচপির ক্ষেত্রে এটা কি করে? এটা হচ্ছে একটা ট্রু অথবা ফলস বুলিয়ান ভ্যালু রিটার্ন করে। যে এটা যদি ট্রু, আমি যেটা দিলাম যে নাম্বার ওয়ান ইজ গ্রেটার দেন নাম্বার টু, এটা যদি মানে এটা যদি সত্যি হয়, তাহলে এই স্টেটমেন্টটা ট্রিগার হবে, ট্রু হিসাবে এটা ট্রিগার হবে। কারণ আমরা মনে আছে আমরা লাস্ট ক্লাসে যখন ট্রু ফলস কে ইকো করেছিলাম বা প্রিন্ট করেছিলাম, তখন দেখেছিলাম যে ট্রু থাকলে নাম্বার ওয়ান মানে ওয়ান প্রিন্ট হয়, কিন্তু যখন ফলস থাকে তখন কিছুই প্রিন্ট হয় না। তো যখন ফলস হয় তখন সেই জিনিসটাকে এই মানে তখন সেই জিনিসটাকে রেন্ডার করে না, বা জিনিসটাকে সে নেয় না, ওটাকে সে ব্ল্যাঙ্ক হিসাবে রাখে। তো এখানে ব্যাপারটা হচ্ছে, যদি ইফ এইটা এই অ্যাকশনটা ট্রিগার হয়, তাহলে আমাকে এটা দেখাও, এলস আমাকে এটা দেখাও। আমি এভাবে বলে দিলাম, ঠিক আছে। সো এখানে যদি এটা যদি নাম্বার ওয়ান যদি নাম্বার টু এর থেকে বড় হয় তাহলে এটা দেখাও, যদি না হয় তাহলে আমাকে এটা দেখাও। এই জিনিসটা আমি করলাম। এখন যদি আমি জিনিসটাকে শো করতে যাই, দেখি তো কি হলো। আচ্ছা, এখানে দেখেন সে বলতেছে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড এলস। কারণটা কি? কারণটা হচ্ছে, আমরা যদি এভাবে করি এটাকে, যে পিএইচপি টু পিএইচপি থাকবে, আর ওই এইচটিএমএল টু এইচটিএমএল থাকবে, তাহলে কিন্তু দেখেন এখানে আমি যখন পিএইচপি ট্যাগ করলাম, এখানে যখন একটা কি এক কথা আমি আগেরবার বলেছিলাম যে ইফ থাকলে এলস থাকতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু এলস থাকলে ইফ থাকতে হবে, এটা মাস্ট। তো আমি যখন এখানে পিএইচপি ট্যাগ করে একটা ইফ করলাম, তারপরে পিএইচপি ট্যাগ শেষ করে দিলাম, ইফের জীবন কিন্তু ওখানেই শেষ। কারণ আমি পিএইচপি বন্ধ করে দিচ্ছি, তার মানে ইফ এর জীবন ওখানে শেষ। ইফ কিন্তু এই পিএইচপি ট্যাগের বাইরে গিয়ে কাজ করবে না। তো আবার যখন আমি এখানে পিএইচপি ট্যাগ করে এখানে এলস দিলাম, তখন যখন আমি বলতেছি যে এখান এলস এটা দেখাও, তখন কিন্তু সে বলতেছে এলস কোত্থেকে আসলো, ইফ তো নাই কোনো। কারণ ইফ কিন্তু আগের পিএইচপি ট্যাগের মধ্যেই শেষ। তো এইভাবে জিনিসটা করা যাবে না। এই জিনিসটা আমাদের ফুল জিনিসটাই, যেহেতু আমাদের হচ্ছে, সরি, আমি এক লাইন বেশি ডিলিট করে দিয়েছিলাম, এই জন্য সে কমেন্ট আউটের উপর আবার কমেন্ট আউট করতেছিল। যেহেতু এই পুরো জিনিসটাই পিএইচপি দিয়ে হবে, যদি এটা হয় তাহলে এটা করো, এটাও পিএইচপিরই কাজ, পিএইচপি এটা হ্যান্ডেল করতেছে, এটা হইলে এটা করবে, আর না হইলে এটা করবে। তো পুরো জিনিসটাই পিএইচপির ভিতরে থাকা লাগবে। তো পিএইচপি শুরু করবো আমি এখানে, আর
পেস্ট করব এখানে, এন্ড এটার জন্য আমার হচ্ছে নাম্বার 1 গ্রেটার দেন, কিন্তু পি যেহেতু এখন সে পাবে না, তো এখানে আমি বলে দিলাম ইকো, আমরা একদম ফার্স্ট ক্লাসে দেখেছিলাম, মানে পিএইচপি শুরুতে দেখেছিলাম। আচ্ছা, আমার এই কিবোর্ডের এই ইয়াটা নষ্ট, বাটনটা নাই। সো আমরা এই জিনিসটা একদম ফার্স্ট ক্লাসে দেখেছিলাম কিভাবে এইচটিএমএল ইকো করতে হয় পিএইচপির মধ্যে। আচ্ছা, এটা দেওয়া লাগবে। বিউটিফাই ভাইকে ডাকি, করে দিল। তো পারেনি, যাই হোক, এইচটিএমএলটা কারো পিএইচপি ব্যবহার করতে পারে না। ক্যাপস লক চাপতে গেছিল। এখন আমরা যদি এটাকে রিফ্রেশ দেই, দেখেন 5 is smaller. একটু ক্লিয়ার হওয়ার জন্য দিয়ে দিই, এখানে দিলাম নাম্বার 2 smaller than, কম হয়ে গেছে। তো এখন যদি আমরা এখানে একটু ভ্যালুটা চেঞ্জ করি, এটার ভ্যালু মনে করেন 55 করে দিলাম, তাহলে সে কি দেখাবে? 55 is bigger than 10.3. সো দেখেন এখানে আইদার আমাকে এটা দেখাচ্ছে অথবা আমাকে এটা দেখাচ্ছে। সোফার কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, সো ইফের রেজওয়ার কবির সাহেব, আপনি যে সিনট্যাক্সটা বললেন এটা আপনি চাইলে ইউজ করতে পারেন, মানে সেকেন্ড ব্র্যাকেটটা যখন মাল্টিপল লাইন করা হয় তখন জিনিসটার জন্য লাগে। এটা আমি এখনই দেখাতাম। তো আমি ধরেন যদি এটা অ্যাকচুয়ালি আমি শিওর না কোন সিনট্যাক্সে জানি লাগে না এটা, তারপর আমি দেখি, দুইটা লাইন শো করতে চাই, হ্যাঁ। সো বাই ডিফল্ট যদি আমি এটাকে একটা লাইন রাখি, ইফ হলে এটা হবে এরকম যদি একটা লাইন রাখি, তখন আমার আর কোনো কিছু বলতে হয় না। বাট যদি একাধিক লাইন থাকে, সরি, একাধিক লাইন থাকে মানে একাধিক সেমিকোলন থাকে, তখন সেই জিনিসটাকে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে র‍্যাপ আপ করে দেওয়া লাগে। জাস্ট একটা সিনট্যাক্স, যে এক লাইন থাকলে এখানে কিছু করা লাগতেছে না, সে সাথে সাথে নিজেই বুঝে নেয় যে এটার পরে কি হবে। বাট যদি এই কন্ডিশনের জন্য এই কন্ডিশনটা হলে কি হবে, এটার জন্য যদি আমি একাধিক জিনিস দিতে চাই, তখন হচ্ছে এই ইয়াটা লাগে, এই সিনট্যাক্সের জন্য সেকেন্ড ব্র্যাকেটটা লাগে। কোড ফাইল, হ্যাঁ কোড ফাইল তো আমরা দিয়ে দিই, কোড ফাইল লাস্ট ক্লাসে কোড ফাইল দিয়ে দেওয়া হয়েছে ফেসবুক গ্রুপে, আপনি দেখেন। আচ্ছা, এখন একটা মজার জিনিস দেখাই আপনাদের। যদি এই জিনিসটা হচ্ছে যদি মাল্টিপল লাইন থাকে সেক্ষেত্রে হবে না, আমি এক লাইনই রাখি আপাতত। তো যদি এরকম অনেক সময় হয় যে জিনিসটা আরো অ্যাকশনটা আরো বেশি, মানে এত বড় লাইন বা আরো ছোট থাকে, তো ইফ এলস লিখার একটা শর্টকাট আছে। শর্টকাটটা কিরকম? এটা জাস্ট একটা অপশনাল লেসন, আপনারা দেখলে দেখতে পারেন। আমি জাস্ট কন্ডিশনটা লিখবো, নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2,
আমি একটু শেষ করে তারপর আপনাদের বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কি করলাম, কেন করলাম। তো যেটা আগের বার করেছিলাম আমি ওইটাকে কমেন্ট আউট করে দিই, দেখি তো কি হলো বিষয়টা। সেম কাজ করতেছে। তো এটা হচ্ছে যদি আমাদের এই যে ধরেন এরকম কিছু যদি থাকে যে এক যদি ট্রু হয় বা যদি এই ফেলস এর মধ্যে কন্ডিশনের মধ্যে যদি অ্যাকশন যে কোনো জাস্ট এক ছোট একটা অ্যাকশন ইকো করা লাগবে বা কিছু একটা করা লাগবে। সো এখানে কি হইলো, আমি ওরে বললাম যেটা এটার সিনট্যাক্সটা হচ্ছে কন্ডিশনটা চেক করবে, ইকো করো যদি এটা এই ইকো ইকো ফার্স্ট হচ্ছে আমার যে কি অ্যাকশন ওটা দেওয়া লাগবে, তারপর কন্ডিশনটা দিলাম যে নাম্বার ওয়ান কি নাম্বার টু হচ্ছে বড়, যদি বড় হয় প্রথমটা হচ্ছে ট্রুতে, ট্রু এর জন্য কি হবে সেটা, এবং তারপরে হচ্ছে সেম ভাবে কোলন দিয়ে ট্রু না হইলে কি হবে সেটা। এটা জাস্ট আপনাদের দেখার জন্য দিলাম, এটা যদি এখন আপনাদের বুঝতে খুব বেশি কমপ্লেক্স লাগে বোঝা লাগবে না, এটা জাস্ট একটা অ্যাডিশনাল জিনিস, জিনিসটা শর্টকাট, এটা নিয়ে আমরা কাজ করবো না এখন। এটাকে বলে ইফ এলস এর টার্নারি, টার্নারি ইফ এলস অপারেটর বলা হয় এটাকে। তো just it's something that's good to know. ঠিক আছে? তো if else বেসিকটা ক্লিয়ার কিভাবে কি হচ্ছে, এটাকে আমি অ্যাকচুয়ালি কমেন্ট আউট করে রাখতেছি, এটা কোডের মধ্যে থাকবে, যদি কারো দেখতে ইচ্ছা হয় দেখবেন, দেখতে না ইচ্ছা হলে কোনো সমস্যা নেই, আমরা কাজ করব নরমাল if else নেই, একদম প্রাগৈতিহাসিক if else এর যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার দিয়ে কাজ করে যাব, এখানে কোনো ভাঙাভাঙি নাই। এটা হচ্ছে প্রাগৈতিহাসিক if else এর স্ট্রাকচার যে থাকবেই, ওটা থাকবেই। তো দিয়ে রাখলাম, এটা হচ্ছে বেসিক্যালি ইফ এলস এর সিনট্যাক্স হচ্ছে এই, ঠিক আছে? এটাকে বলে টার্নারি ইফ এলস। এটা যদি আপনারা একটু শিখতে চান বা দেখতে চান, এটা প্র্যাকটিস করলেই জিনিসটা হাতে এসে পড়বে। টার্নারি ইফ এলস আমি তো দিয়ে রাখলাম, টার্নারি বানানটা ভুল হইতে পারে, এ হইতে পারে, আমি ঠিক শিওর না, যাই হোক। তো থাকলো এটা, হ্যাঁ। ওকে, আচ্ছা, এখন তো এই জিনিসটা যদি আমরা যেটা বলেছিলাম যে যেহেতু এখানে যখন কি বলবো যে সো এটা হচ্ছে একটা অপারেটর, এই জিনিসটা এই অপারেটরটা হচ্ছে রিটার্ন করে ট্রু। এরকম অনেক অপারেটর আছে, ইফ নাম্বার ওয়ান ইকুয়াল টু ইকুয়াল টু, ইকুয়াল টু ইকুয়াল টুটা মানে হচ্ছে এটার সাথে এটার ম্যাচিং, এই নাম্বার ওয়ান কি নাম্বার টু এর সাথে সেম কিনা। ইকুয়াল টু আর ইকুয়াল টু ইকুয়াল টুর মধ্যে ডিফারেন্স হচ্ছে ইকুয়াল টু হচ্ছে অ্যাসাইন করার জন্য লেফট সাইডের মধ্যে রাইট সাইডের ভ্যালু অ্যাসাইনের জন্য ইকুয়াল টু হয়, আর লেফট সাইডের সাথে রাইট সাইডের ভ্যালু কম্পেয়ার করার জন্য ইকুয়াল টু ইউজ করা হয়। সো আমি যদি বলি যে নাম্বার ওয়ান ইকুয়াল টু নাম্বার টু, এটা যদি সেম হয় তখন এটা দেখাবে নাম্বার ওয়ান ইজ সেম অ্যাজ নাম্বার টু, মনে করেন দিলাম। Two is not same as number two. তো এখন কি দেখাবে, আমি যদি করি ইকো not same as 10.3 obviously, আর এটা যদি আমি এখন 10.3 দেই, 10.3 same as 10.3, ঠিক আছে? তো এটা জাস্ট ইকুয়াল টু অপারেটর ছোট বড় কিনা ছোট কিনা ইকুয়াল কিনা এই জিনিসটা দেখার জন্য আমরা এই জিনিসটা এভাবে ইউজ করতে পারি। এখন মনে করেন আমি এটার সাথেই চেক করতে চাই যে এখানে তো দিলাম বড় বড় হলে বড় হবে, ছোট হলে ছোট হবে, কিন্তু ইকুয়াল টু হলে কি হবে এটা তো আমি দেই নাই। সো এখানে এটার সাথে আরেকটা কন্ডিশনও লাগবে যে ইকুয়াল টু হলে কি হবে। তো এটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এলস ইফ, এলস এর বদলে এলস ইফ দিলে আপনি এখানে আরেকটা কন্ডিশন দিতে পারবেন। তো আমি এখানে এলস ইফ দিলাম, আমার যে আরেকটা যেটা কন্ডিশন ইকুয়াল টু সেই কন্ডিশনটা দিয়ে দিই, ঠিক আছে? তো এখানে বলবে যে সেম অ্যাজ নাম্বার টু, আর লাস্টে হচ্ছে আমি যদি এলস দেই, এলস অলওয়েজ হচ্ছে অপশনাল, যদি এলস দেওয়া লাগে দিতে হবে, না দেওয়া এটা না দিলে কোনো ইরর নাই, বাট যদি আপনি এরকম লেখা দেখাইতে চান এলস হলে কি হবে সেক্ষেত্রে ওটা দেওয়া লাগবে।
আমি কি করলাম, বললাম যদি নাম্বার ওয়ান নাম্বার টু এর চেয়ে বড় হয়, বলো নাম্বার ওয়ান ইজ বিগার দেন নাম্বার টু। যদি এটা না হয়, যদি এটা হয়, এটা না হয় যদি এটা হয়, এরকম যদি কিছু থাকে যে আরেকটা কিছু কন্ডিশন চেক করা লাগবে, এটা না হয়ে এটা হইলে তাইলে দেখাবে এটা। আর যদি এলস থাকে এভাবে, তখন হচ্ছে এটা। তো এখন যদি আমি শো করি 55 ইজ বিগার দেন 10.3, তারপর আমি এখানে একটা জিরো দিয়ে দিই, তাহলে আমার কোনটা ট্রিগার হবে? আমার ট্রিগার হবে স্মলারটা, স্মলার দেন 10 100.3। এখন ট্রিগার হবে সেম এস 100.3। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ, নেস্টেড ইফেলস ইউজ করা হয়। নেস্টেড ইফেলস মানে হচ্ছে যে একটা ইফেলস এর ভিতরে আমি আবার অন্য কোনো ইফেলস চালাচ্ছি, যেটা ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। আর ইকুয়াল টু এবং ডাবল ইকুয়াল টুর মধ্যে ডিফারেন্স হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে ডান পাশের ভ্যালু বাম পাশে অ্যাসাইন করে। একটা ইকুয়াল টু মানে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা, আর ডাবল ইকুয়াল টু মানে হচ্ছে কম্পেয়ার করা, দুইটা কি সেম কিনা বা কি কি বৃত্তান্ত। এই বুঝেছেন হারান সাহেব? আচ্ছা, এটা হচ্ছে আমি যখন একটা ইকুয়াল টু দিচ্ছি, এই যে নাম্বার টু এর ভ্যালু কি হবে সেটা আমি বলে দিচ্ছি। নাম্বার টু এর মধ্যে 100.3 ভ্যালুটা অ্যাসাইন করে দাও। নাম্বার টু এর ভ্যালু এখন থেকে 100.3, এটা হচ্ছে একটা ইকুয়াল টু। আর যখন আমি ইকুয়াল টু দিচ্ছি নাম্বার ওয়ান ইকুয়াল টু নাম্বার টু, আমি যদি এখানে ইকুয়াল টু নাম্বার টু দিতাম, তাহলে হতো কি নাম্বার ওয়ানের ভ্যালু নাম্বার টু এর যে ভ্যালুটা, এটা নাম্বার ওয়ানের ভ্যালুর মধ্যে চলে যেত। ইকুয়াল টু মানে হচ্ছে ম্যাচ চেক করো নাম্বার ওয়ানের ভ্যালু কি নাম্বার টু এর সাথে সেম কিনা, কম্পেয়ার করা। পিট্যাগ না দিলে হয়তো, পিট্যাগ না দিলে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যেহেতু এখানে এইচটিএমএল ট্যাগ ইউজ করতে চাচ্ছি, এইচটিএমএল ট্যাগটা কিভাবে দেওয়া, এভাবে দেওয়া। কারণ আপনি পি ট্যাগ ইউজ করবেন এমন কোনো কথা নেই, পি তো হচ্ছে ডিফল্টটা যেটা। তো আমি যদি এখানে হেডিং দেখাইতে চাইতাম, সেক্ষেত্রে আমার হেডার ট্যাগটা ইউজ করতে হতো, বা যদি কোনো লিঙ্ক দেখাইতে চাইতাম তখন লিঙ্কের ট্যাগটা ইউজ করা হতো। তো আমি জাস্ট এখানে ট্যাগটা রাখছি যাতে ডিফল্ট ট্যাগটা ইউজ করতে, ডিফল্ট লাইনিংটা ইউজ করতেছি, যে ট্যাগ দিয়ে লিখতে হলে কিভাবে লিখতে হয় এটা বোঝার জন্য। এলস ইফ এর ব্যাপারটা হচ্ছে, আমি যখন ইফ মানে হচ্ছে এলস যখন, আচ্ছা এলস যখন দেই আমি, এলস হচ্ছে একদম লাস্ট। আচ্ছা যদি এটা না হয় তাইলে কি হবে, মানে এটা হচ্ছে একটা সিনারিওর জন্য। ইফ হচ্ছে যে আমি এই সিনারিও হইলে কি করব, আর দুনিয়ার বাকি সব সিনারিওর জন্য হচ্ছে এলস। কিন্তু কখন এমন হইতে পারে যে এই সিনারিও না হয় অন্য একটা সিনারিও তো হইতে পারে, তখন আমি কি করব? ঠিক ঠিক আছে, তখন হচ্ছে এলস ইফ, যদি এটা না হয় এটা হয় তাইলে কি হবে। তো ইফ এলস দিলে যেটা হবে, সে এইটা চেক করবে, এটা চেক করে যদি না পায় তখন সেটা চেক করবে, আর এটা চেক করে যদি না পায় তখন সে এটার মধ্যে যা আছে ওইটা দিয়ে দিবে। ঠিক আছে, যদি আমি এখানে ইফ দিতাম আরেকবার, যদি ইলস ইফ না দিয়ে ইফ দিতাম, তাহলে যেটা হইতো, সে এটা চেক করতো, এটা চেক করে যেটা হইতো এটা বলতো, আর এটাও আবার চেক করতো, তারপর এটা কিন্তু মানে এটাও আবার চেক করে তখন এটার মধ্যে কি হইতো, এটার সাথে এই এলস এর কানেকশন করতো। কিন্তু এটা যদি না হইতো, আমাদের এমনিতে যেটা হইতো যে এটা প্রথমে ইফ এলস ইফ দিলে যেটা হয়, যে এটা হওয়ার পরে এটাতে কিন্তু সে যাবে না এলস ইফ থাকলে। এখন কিন্তু যদি এটা সত্যি পায় যায়, এটাকে ট্রু পায় যায়, তখন কিন্তু সে আর এগুলাকে চেক করবে না। কিন্তু আমি যদি এখানে শুধু ইফ রাখি, তাহলে সে এটাও চেক করবে, এটার অ্যাকশনটাও দিবে যদি ট্রু হয়, আর এটাও চেক করে এটার অ্যাকশনের দিকেও দিতে যাবে যদি ট্রু হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? আরিফুল ইসলাম সাহেব, এটা ক্লিয়ার হয়েছে? কারো কোনো কনফিউশন থাকলে বলেন, আমি আবার বলবো, সমস্যা নেই। না, এলস ইফ এর বদলে এলিফ লেখা যাবে না, এলস ইফ একসাথে লিখতে হবে। মানে স্পেস দিয়েও লেখা যায় কিন্তু একসাথে থাকবে। মানে আমি এখন পর্যন্ত এলিফ দেখি নাই কোথাও। না, এলিফ বলে কোনো টার্ম নাই আসলে ভাই। আরেকবার বললে ভালো হতো। আচ্ছা,
সো ফর সিনারিও ধরেন আপনার এই জিনিস একটা জিনিস হইলে আপনি একটা কাজ করবেন। ধরেন আপনি যদি আজকে সকালে বৃষ্টি হয় তাহলে আপনি ছাতা নিয়ে বের হবেন। ইফ ইট রেইনস আই উইল গো উইথ মাই আমব্রেলা। এটা হচ্ছে ইফ। এখন আপনি যদি এটাও বলে দিতে চান যে বৃষ্টি না হইলে কি করব, তাহলে হচ্ছে আপনি এলস দিবেন একটা, যে ইফ ইট রেইনস আই উইল গো উইথ আমব্রেলা, তো এলস আই উইল গো উইদাউট মাই আমব্রেলা। ঠিক আছে, এটা হচ্ছে ইফ এলস। এখন মনে করেন আপনি বললেন ইফ ইট রেইনস, আপনি বৃষ্টি হলে ছাতা নিয়ে বের হবেন। আর যদি বৃষ্টি দেখেন রোদ আছে, তাইলেও ছাতা নিয়ে বের হবেন। আর যদি দেখেন বৃষ্টিও নাই রোদও নাই, তাইলে আর বাকি সব ক্ষেত্রে মানে দুনিয়ার অন্য সব ক্ষেত্রে আপনি ছাতা ছাড়া বের হবেন। তো তখন বলবেন ইফ ইট রেইনস আই উইল গো উইথ মাই আমব্রেলা, তো এলস ইফ ইট ইট ইজ সানি আউটসাইড আই উইল গো উইথ মাই আমব্রেলা, এলস আই উইল নট গো উইথ মাই আমব্রেলা। সো এটা হচ্ছে এলস ইফ। কিন্তু এখানে যদি ইফ এন্ড ইফ আবার যদি একটা ইফ থাকে, তো এখানে যেটা হচ্ছে যে আপনি আইদার আমব্রেলা নিয়ে বের হচ্ছেন, নাহলে আমব্রেলা নিয়ে বের হচ্ছেন না, মানে তিনটার মধ্যে যে কোনো একটা জিনিস হবে। আপনি হয় আমব্রেলা নিয়ে বের হবেন, নাহলে আমব্রেলা নিয়ে বের হবেন, নাহলে আমব্রেলা নিয়ে বের হবেন না। রোদের কথা বলতেছি আর কি। হয় বৃষ্টির জন্য আমব্রেলা নিয়ে বের হবেন, না হলে রোদের জন্য আমব্রেলা নিয়ে বের হবেন, না হলে আপনি আমব্রেলা নিয়ে বের হবেন না। এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। এখন মনে করেন আপনার তিনটার মধ্যে একটা না, তিনটার মধ্যে দুইটা হওয়া দরকার, বা আপনার একটার সাথে এই তিনটার মধ্যে কোনো কানেক্ট, তিনটার মধ্যে যে কোনো দুইটার মধ্যে সাথে আর একটা কোনো কানেকশন নেই। তো মনে করেন আপনি বললেন যে if it rains I will go with my umbrella, if I have money I will bring some eggs, and else I will not go with my umbrella। এটা কি কিছু হইলো? এটা কিন্তু কিছু হইলো না। তো এরকম হইতে পারে যে if I will it rains I will go with my umbrella, else I will not go with my umbrella, then আবার আলাদা করে আপনি বলতে পারেন if I have money I will bring some eggs। তো এখানে ইফটা হচ্ছে যে যখন আপনি দুইটা ইফ ইউজ করবেন তখন কিন্তু একটা ইফের সাথে আরেকটা ইফের কোনো কানেকশন থাকবে না। কিন্তু এলস ইফ ইউজ করা মানে হচ্ছে এই পুরো ইফ এলস যতক্ষণ পর্যন্ত এলস ইফ চলবে ততক্ষণ হচ্ছে যে প্রথম ইফটার সাথে এলস ইফটা কানেক্টেড। বুঝতে গেল ব্যাপারটা? হ্যাঁ, এলস ইফ কতবার ইউজ করা যাবে? এলস ইফ যতবার খুশি ততবার ইউজ করা যাবে। কিন্তু এটার জন্য হচ্ছে আরেকটা, এরপরে যে নেক্সট আমাদের টপিকটা ওটা হচ্ছে সুইচ। আমরা এখনই যাব সুইচে। সুইচ একটা শর্টকাট দেয় যেটা হচ্ছে বারবার এলস ইফটা যাতে ইউজ না করা যায়। কিন্তু ইফ এলস এন্ড এলস ইফ এই জিনিসটা নিয়ে কারো যদি এখনো কোনো কনফিউশন থাকেন প্লিজ বলেন, আমার আরেকবার বুঝাইতে কোনো সমস্যা নাই, কিন্তু জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার আপনাদের। আচ্ছা, আরেকজন বলছো, লাস্ট আরেকবার বলে দিচ্ছি আমি বিষয়টা, টার্মিনালি বলি, মানে টেকনিক্যালি ভাবে বলি। ইফ এলস ইফ এলস এরকম ভাবে যতবার এলস ওয়ার্ডটা থাকবে ততবার সে হচ্ছে তার আগের ইফের সাথে কন্ডিশন চেক করে করে আসবে, মানে পুরো জিনিসটার মধ্যে যে কোনো একটা কিছু হবে। যতবার এলস ইফ থাকবে, আপনি 10 বার দেন এলস ইফ, সমস্যা নেই, 10 বারের মধ্যে যে কোনো একটাই হবে। কারণ সে যখনই একটার মধ্যে ট্রু পায় যাবে তখন সে বাকিগুলো আর কোনোটা চেক করবে না। আর এলস ইফ আমি ইউজ করবো যখন আমার মাল্টিপল কন্ডিশন থাকবে, আমার ইফ এর মধ্যে একটা কন্ডিশন, এলস ইফ এর মধ্যে একটা কন্ডিশন। কিন্তু যদি আমার এবং কন্ডিশন গুলো একটার সাথে আরেকটা রিলেটেড, কিন্তু যদি আমার এমন হইতো যে এই কন্ডিশনের সাথে আগেরটা কন্ডিশনের কোনো কানেকশন নাই, তখন আমি এই কন্ডিশনটা শেষ করে, একটা কন্ডিশন শেষ হবে কখন, আপনি ইফ দিয়েও শেষ করে দিতে পারেন অথবা ইফ এর সাথে এলস দিয়েও শেষ করতে পারেন। যদি কন্ডিশনটা মিট না হইলে আপনি কি করবেন, ওটা যদি বলতে চান তখন আপনি এলস দিয়ে শেষ করবেন। এলস এর মধ্যে বলবেন যে মিট না হইলে কি হবে। সো ইফ এলস দিয়ে, মানে ইফ এলস দিয়ে আপনি কন্ডিশন শেষ করে দিলেন। কিন্তু যদি মাল্টিপল কন্ডিশন থাকে, এই কন্ডিশন মিট না হইলে আরেকটা কন্ডিশনে যাবেন, তখন এলস ইফ থাকবে, তারপর আরেকটা কন্ডিশন থাকবে, এলস ইফ থাকবে। এরপর আপনি এলস দিয়ে শেষ করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। এলসটা যে দিতেই হবে, এলস কখনোই ম্যান্ডেটরি না। ঠিক আছে? বাট আমরা যেহেতু এখানে আমাদের একটা গ্লোবাল সিনারিও আছে যে এই দুইটা না হইলে আরেক বাকি সব ক্ষেত্রে এটা হবে, এই জন্য আমরা একটা এলস দিয়ে রাখছি। ঠিক আছে? PHP if number one is greater than number two, echo p number one is greater than number two.
জাভাস্ক্রিপ্টেও এলসিফ ইউজ করা লাগে, এলিফ জাভাস্ক্রিপ্টে না, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে মেবি। মিস্টার আবু স্যার কি ইরোরটা দেখাচ্ছে ওইটা বলেন। ইরোর মানে কোডটা দেখানো লাগবে না, কোড আপনারটা আমারটা সেমই। ইরোরটা কি আসছে ওইটা বলেন। যেমন ধরেন আমি যদি এখানে একটা কিছু লিখি, মানে সে একটা কিছু ইরোর দিয়ে দেখাবে। আমি এটা যদি বন্ধ করে দিই, তারপরে দিলাম, পেজের মধ্যে একটা ইরোর দেখাবে, এই যে এরকম একটা কিছু ইরোর দেখাবে। এই ইরোরটাকে আসছে ওইটা কপি পেস্ট করেন, আমি বলে দিচ্ছি কি হয়েছে। আচ্ছা, তো আমি সামনে আগাচ্ছি। কারো যদি এরপরও ইফ এলস এর সমস্যা থাকে, এই ভিডিওটা রেকর্ডেড হচ্ছে ইউটিউবে থেকে, এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, ডিম কেনারও এক্সাম্পল আছে, বৃষ্টিতে বের হওয়ার এক্সাম্পল আছে, ওগুলো দেখে নিন, ডিম খাইতে খাইতে শিখে যাবেন, সমস্যা নেই। আর তারপরে যদি না হয়, ইয়া থাকে, ফিল ফ্রি টু পোস্ট। আনএক্সপেক্টেড ইরোর, ইকো, আচ্ছা এটি ইকো, শেষে ইকোতে ইরোর আসছে, সি কি সমস্যা। আচ্ছা, আপনি এলস এর মধ্যে কন্ডিশন দিচ্ছেন, এলস এর মধ্যে কোনো কন্ডিশন দেওয়া যাবে না, কন্ডিশন দিতে হলে ইফ এলস এর মধ্যে দিতে হবে। এলস ইফ এর মধ্যে, ইফ এলস বা এলস মানে ইফ বাই এলস ইফ এর মধ্যে দিতে হবে। এলস মানে হচ্ছে, শুধু এলস লেখা মানে হচ্ছে ফর দুনিয়ার বাকি সব কেস, ঠিক আছে। এলস এর পরে এই কন্ডিশনটা থাকবে না। এই দেখেন আমি কিন্তু এলস এর পরে কোনো কন্ডিশন দেই নাই। আপনি যেটা করতেছেন এটা যদি আপনি করতে চান, আপনি তাহলে এলস ইফ দেন, কোনো সমস্যা নেই। এলস ইফ হচ্ছে যদি নাম্বার ওয়ান নাম্বার টু এর ছোট হয়, তাহলে এলস ইফ দেন, বাট এলস এলস এর সাথে কখনো কোনো কন্ডিশন থাকবে না। এলস হচ্ছে দুনিয়ার বাকি সব সিনারিও, ঠিক আছে। আপনি যেটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে এটা, যে আপনি এটার মধ্যে কন্ডিশন বলে দিবেন। দেখেন এখানে কিন্তু আমার এলস এর দরকার পড়তেছে না, আমি যদি এখানে ফিক্স করে দিলাম, ঠিক আছে। হুম, সব ঠিক আছে, রেকর্ড হচ্ছে তো না? ওকে, সো আমরা এখন একটু যাই আমাদের ডাব্লিউ3 স্কুলে। ভাই ইফেলস আসলে হোমওয়ার্ক দেওয়ার কিছু নাই, ইফেলস হচ্ছে আপনারা নিজেদের মতো করে অনেক জিনিস প্র্যাকটিস করবেন, ওইটা দেখলেই বুঝবেন। সো ইফেলসটা আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এখানে কিছু এক্সাম্পল আছে, আপনারা এক্সাম্পল গুলো দেখবেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ডাব্লিউ3 স্কুল, এটা সবসময়ের হোমওয়ার্ক অ্যাকচুয়ালি, ডাব্লিউ3 স্কুলস এবং এই প্র্যাকটিস গুলা করা। ট্রাই ইট ইউরসেলফে অনেকগুলো প্র্যাকটিস আছে, এই জিনিসগুলো আপনারা টেস্ট করে দেখবেন, ঠিক আছে। জিনিসটা আরো ক্লিয়ার হবে তাহলে। এখান থেকে একটা কোড নিয়ে আসতেছি, পরে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। এটার কমেন্ট আউট করে রাখি। HTML, তো ওকে। সুইচটা কি ব্যাপার? সুইচটা হচ্ছে অ্যাকচুয়ালি ইফ এলস এরই আরেকটা, মানে সরি এলস ইফ এরই আরেকটা টাইপ। আপনারা অনেকে লেখাটা দেখি হয়তো বুঝে যাবেন এখানে কি করা হয়েছে অ্যাকচুয়ালি, তারপর আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি একবার। একবার না, মানে যদি লাগে আরো কাউকে বুঝাবো, সমস্যা নেই। এলস ইফ এর ব্যাপারটা হচ্ছে আপনার যখন মাল্টিপল কন্ডিশন থাকবে তখন আপনি এলস ইফ দিয়ে যাচ্ছেন। এখন আপনি এলস ইফ কতবার দিবেন সেটা আপনার জন্য, কতবার দেওয়াটা আপনার জন্য কনভেনিয়েন্ট, কোন কোন কেসে কনভেনিয়েন্ট, যখন আপনি জানেন যে আপনার ফিক্সড কয়েকটা কেস আছে এরকম, যে আমার নাম্বার, এই যে আমাদের আগের কেসটা যেটা ছিল, যে আমার আইদার এটা হবে নাইলে এটা হবে, আর নাইলে দুনিয়ার সব কেসে এটা হবে।
তিনটাই কেস হইতে পারে এখানে, আর কোনো অপশন নাই এখানে বিগার দেন হওয়ার বা ইয়া করার। বাট এখন এমন যদি হইতো যে আমার নাম্বারটা কি প্রাইম কিনা চেক করা লাগবে, নাম্বারটা কি মডুলাস কিনা চেক, মানে নাম্বার সরি প্রাইম নেগেটিভ নাম্বার কিনা চেক করা লাগবে, নাম্বারটা কি ফ্লোট নাকি ইন্টিজার চেক করা লাগবে। এখন হ্যাঁ অবভিয়াসলি আমরা ডিরেক্টলি এগুলো চেক করতে পারবো না, এই প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা করে কিছু বড় বড় অ্যাকশন চালানো লাগবে, যেগুলো কাজ হচ্ছে এটাকে চেক করা, ইয়া করা কিনা। বাট দ্য থিং ইজ বেসিক্যালি যেটা আমরা বলতেছি যে এরকম যদি কোনো কিছু থাকতো যে একটা জিনিস নিয়ে অনেকগুলা কাজ করা লাগবে, এবং এই জিনিসটা ডিপেন্ড করতেছে ভ্যালুর উপর বা কিছু একটার উপর, যে আমার ইনপুটটা কি আসলো ওইটার উপর। যেমন এই কেসটাতে ধরেন আমি বলবো যে আমার ফেভারিট কালার যেটা দেওয়া থাকবে ওইটাকে দেখানো যে ইওর ফেভারিট কালার ইজ রেড, মানে আমি ধরেন ইউজারের কাছ থেকে যখন যদি কোনো একটা ইনপুট নিচ্ছি, সে যখন সেই ইনপুটটা দিবে আমি ওই অনুযায়ী তাকে একটা ডাটা দেখাবো। ঠিক আছে, মনে করেন আমার ডাটাবেসে ওই অনুযায়ী অনেকগুলো ডাটা দেওয়া আছে, আমার ডাটাবেসে এগুলো সেভ করা আছে যে যদি ইউজার রেড দেয় তখন তাকে শো করবে ইউজার কালার রেড, যদি ইউজার ব্লু দেয় তাহলে শো করবে ব্লু, এরকম করে আমার মনে করেন 200টা কালারের জন্য দেওয়া আছে। তো এখন আমি কি 200 বার ইফেলস লিখবো, যে ইউজার কি ইনপুট দিল ওটা আমি চেক করি, ইফেলস দিয়ে দিই, ইফেলস 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 ইফেলস, এটা তো আসলে কনভিনিয়েন্ট না। এবং এরকম হইতেই পারে যে আপনি জানেনও না অ্যাকচুয়ালি আপনার কতগুলা কেস হইতে পারে, ইউজার কি ইনপুট দিবে এরকম আপনি জানেনও না ঠিক মতো। ঠিক আছে, এই কেসে সুইচ কাজ করা হয়। সুইচের সিনট্যাক্সটা কি? সুইচের সিনট্যাক্সটা হচ্ছে ইফ এলস এর মধ্যে আমি যখন বলে দিতাম কন্ডিশনটা কি, এখানে হইতেছে আমি বলে দিব যে আমার ভ্যারিয়েবলটা কি, ভ্যারিয়েবলটা কি আমি বলে দিব সুইচ দিয়ে লিখে দিলাম আমি ফেভ কালার, এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল। এখন ফেভ কালার দিয়ে আমি যে ইফ এর মধ্যে যেভাবে লিখতে হয় কি বলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট, সেম ভাবে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এরপরে আমি হচ্ছে আমার কোন কোন ইফেলস আমি মানে কোন কোন কেস আমি হ্যান্ডেল করব সেই কেসগুলো আমি বলে দিব। যেমন কেস মানে রেড হয়, রেড মানে হচ্ছে যদি এটার ভ্যালু রেড হয় তাহলে আমি কি করব, ইকো করব, ইকো করে ব্রেক করে দিব, কারণ এটা হয়ে যাওয়া মানে আমার পরের কেসে আর যাওয়া দরকার নেই, এটা আমার ম্যানুয়ালি ব্রেকটা বলে দেওয়া লাগবে। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে সুইচ কেসের সিনট্যাক্স। তো তারপরে আমি যদি বললাম যদি ব্লু হয় তাহলে ইয়া করব, যদি গ্রিন হয় তাহলে করব, এবং যদি আমি এই তিনটার কোনোটাই না হয় তাহলে আমি এটা করবো। আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন। এটাই হচ্ছে ইফেলস মানে সুইচ কি বলে এটা সুইচের মজা। আপনি যত খুশি কেস অ্যাড করতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। আমি বললাম পার্পেল, বললাম মেরুন মেরুন। ডিফল্ট দিয়ে এরপরে বলে দিতে হবে যে যদি কোনোটাই না পায় সেক্ষেত্রে কোনটা পাবে ওইটা। ঠিক আছে, তো এখন আমার ফেভ কালারের ভ্যালু দেওয়া আছে রেড, আমি যদি এখন এটাকে লোড করি তাহলে আমার কি আসবে, ফেভারিট কালার ইজ রেড। আমি যদি এখানে দেই ইয়েলো, তাহলে সরি এখানে দিই ইয়েলো, তাহলে কি আসবে, আচ্ছা ইউরোর জন্য আমাদের কোনো কেস হ্যান্ডেল করা নেই। সো যখন কেস হ্যান্ডেল করা থাকতেছে না তখন হচ্ছে আমাদের এভাবে মানে ডিফল্ট আসলো। ঠিক আছে, আমি যদি ব্লু, তখন আমাদের এখানে আসতেছে ব্লু। এখন আপনারা চাইলে ইফেলস এর যে এরকম একটা ছোট কন্ডিশন সেই জিনিসটাও আপনারা এইভাবে এটা দিয়ে ট্র্যাক করতে পারেন, সুইচের মধ্যে দিয়ে দিতে পারেন ছোট নাকি বড়। তো এই ব্যাপারটা হচ্ছে যদি মাল্টিপল কন্ডিশন থাকলে তখন আবার এই জিনিসটা একটু ইস্যু হয়ে যাবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি সুইচ। সুইচটা হচ্ছে আপনি একটা কন্ডিশনের জন্য কতগুলো কেস হ্যান্ডেল করতে চান সেই জিনিসটা। সুইচটা কি কারো কোনো কনফিউশন আছে? তো ব্রেক হচ্ছে যাতে পরের কেসে না যায়। ঠিক আছে, একটা কেস পেলেই যাতে সে ওই সুইচ থেকে বের হয়ে যায়। ব্রেক মানে হচ্ছে বের হয়ে যাও। ওকে, তো তারপরে কি আছে আমাদের, আচ্ছা ফাইনালি আমরা আসবো লুপসে। লুপ মানে কি? লুপ মানে হচ্ছে একটা জিনিসকে রিপিট করা। ঠিক আছে,
যে আমরা জিনিসটা কতবার চাই বা কতবার কি করব এই ব্যাপারটা এরকম একটা কিছু। তো আজকে দেখি ৩ সংখ্যার মধ্যে বড় বা ছোট সংখ্যা নির্ণয় করা যায়। ৩টা সংখ্যার মধ্যে বড় বা ছোট সংখ্যা লজিকটা একটু চিন্তা করেন। যদি আমরা লজিকটা ভাবে চিন্তা করি। ৩টা সংখ্যার জন্য আপনার ৩টা ভেরিয়েবল নিবেন। ৩টা ভেরিয়েবলের মধ্যে কোনটা বড় যদি সবচেয়ে বড় থাকে ওটার জন্য একটা ইয়া ৩ টা সংখ্যার জন্য আপনার একটা টেম্পোরারি ভ্যালু রাখা লাগবে। আপনি ২ টার মধ্যে কম্পেয়ার করে লার্জ হিসেবে যেটাকে রাখবেন ওইটা লার্জে রাখবেন। তারপর ৩ নাম্বারটাকে আবার এই লার্জের সাথে কম্পেয়ার করতে হবে। তো এভাবে আপনি সুইচ ইউজ করে বা ইফ এলস ইউজ করে করতে পারেন বাট জিনিসটা একটু বড় হবে। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। যদি কি রেজাল্ট পান আমাকে জানান। ঠিক আছে? ওকে। আমি একটু আগাই কারণ হচ্ছে এখন কাস্টম প্রবলেম সলভিং টা করতে চাচ্ছি না। যদি আপনারা এটা নিয়ে সলভ করা খুবই ভালো। আপনারা যদি করতে চান করবেন। এটার পরে কোনো ইস্যু হলে আমাকে জানাবেন। আমি ওটা সলভ করে দিব বা করব। ঠিক আছে? কারণ আমার ক্লাস টাইমটা লিমিটেড তো কাস্টম প্রবলেম সলভিং টাতে একটু বেশি টাইম লেগে যাবে। আচ্ছা। তো লুপের ব্যাপারটা শুরু করি। আমি আজকে লুপটাও শেষ করে দেওয়ার ইচ্ছা আছে। যখন আমার কোনো একটা জিনিসকে বারবার করা লাগবে, বারবার শো করা লাগবে বা বারবার হয়তো আমার মনে করেন ডাটাবেজে একটা টেবিল আছে, ডাটাবেজের টেবিলে অনেকগুলো ডাটা আছে এবং ওই ডাটাকে আমার বারবার একবারে তো আমি সবগুলোকে আনতে পারবো না। মানে একটা একটা করে ডাটাকে ফেচ করে সবগুলো শো করতে চাই, এরকম কিছু করতে চাই যখন, তখন আমার লুপ ইউজ করা লাগে। ঠিক আছে? লুপ হচ্ছে বারবার কিছু একটা করা। সো ফার্স্ট অফ অল ফার্স্ট লুপটা কি আছে আমাদের দেখি হোয়াইল লুপ। দেখেন হোয়াইল লুপটা আমি আপনাদেরকে আর করে দেখাবো না, এটা জাস্ট এখানেই বুঝাই দিই। কারণ হোয়াইল লুপটা দ্য সিম্পলেস্ট অফ দেম। ঠিক আছে? তো একটা ভ্যারিয়েবল রাখলাম, যে ভ্যালু রাখলাম 1। আমি বললাম হোয়াইল এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু মানে সরি লেস দেন ইকুয়াল টু 5। যতক্ষণ এক্স 5 এর থেকে ছোট বা 5 এর সমান থাকবে ততক্ষণ তুমি এটা করো। আচ্ছা আমি দেখা এটা কি আউটপুটটা আসে ওটা দেখেন। আচ্ছা এখানেই তো দেখা যায়। দেখেন। তো এখানে কি বলেছে while x is less than equal to 5 echo the number is echo করতে থাকো ততক্ষণ। তো যতক্ষণ পর্যন্ত সে প্রথমবার যখন লুপটাতে ঢুকলো সে প্রথমবার এসে কি দেখলো x এর ভ্যালু হচ্ছে 1। তাইলে এটা কি এই কন্ডিশন কন্ডিশনটাকে কি ফুলফিল করে? করে। তাইলে সে করলো কি ইকো দ্য নাম্বার ইজ x। সো দ্য নাম্বার ইজ 1। তারপরে সে কি করলো এক্স এর ভ্যালু 1 বাড়ায় দিল। তাহলে এখন এর পরের বার সে আবার এখানে আসলো। এই কারণ যেহেতু আমার এটা যেহেতু ফলস হয় নাই, মানে যতক্ষণ পর্যন্ত সে কন্ডিশনটাকে ট্রু পাবে ততক্ষণ পর্যন্ত সেখানে আসতেই থাকবে। তো এটা যেহেতু ফলস হয় নাই, তো তারপরে সে আবার এখানে আসবে। এখানে এসে দেখবে এক্স এর ভ্যালু কত। এক্স এর ভ্যালু যেহেতু 1 বাড়ছে তাহলে এক্স এর ভ্যালু এখন হচ্ছে 2। এটা কি এই কন্ডিশনকে ট্রু করে বা কন্ডিশনটাকে মেইনটেইন করে? এক্স কি 2 কি লেস দেন ইকুয়াল টু 5? হ্যাঁ 2 লেস দেন ইকুয়াল টু 5 তাহলে এটাকে শো করলো। সেম ভাবে যতক্ষণ পর্যন্ত 5 হবে ততক্ষণ পর্যন্ত সে এই জিনিসটাকে রেন্ডার করেই যাবে। ঠিক আছে? ধরেন আমি যদি এখানে 3 দিতাম, দেখেন 3 বার করলো বিষয়টা। সো কোনো কনফিউশন এটার মধ্যে? দেখেন নতুন কনসেপ্ট এই জিনিসগুলো। এক্স প্লাস প্লাস মানে কি? গুড গুড কোশ্চেন, এটা আমি বলি নাই। এটার মানে হচ্ছে এটা হচ্ছে একটা শর্টকাট এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1। এটার মানে হচ্ছে এক্স প্লাস প্লাস, মানে এক্স এর ভ্যালু 1 বাড়াও। এক্স এর যে কারেন্ট ভ্যালুটা আছে ওটাকে 1 বাড়ায় ওইটার মধ্যে এক্স এর ভ্যালুটা দাও। এটা আর এটা সেম জিনিস। তো এটাকে এই জিনিসটাকে শর্টকাটে এক্স প্লাস প্লাস বলা হয়। আপনি যদি এই জিনিসটাকে এক্স প্লাস ইকুয়াল টু 2 করতে চান তাহলে শর্টকাটটা হচ্ছে এক্স প্লাস ইকুয়াল টু 2। এটা হচ্ছে আরেকটা শর্টকাট। তো এখানে হচ্ছে আপনার প্রত্যেকবার এক্স এর ভ্যালু 2 করে বাড়াবে। তাহলে কি হয় দেখেন, তাহলে দেখেন একবার প্রথমবার 1 কইলো, পরের বারই 3 হয়ে গেল, পরের বার আর চললো না লুপটা। ঠিক আছে? এক্স প্লাস ইকুয়াল টু 1 দিতে পারেন, ওইটাও এক্স প্লাস প্লাস এর মতোই কাজ করে, বাট 1 এর জন্য জাস্ট প্লাস প্লাস লিখলেই হয়।
এগুলো কয়েকটা সিনট্যাক্স আর কি। x ইকুয়াল টু x প্লাস 1 বা x ইকুয়াল টু x প্লাস 2 এটাকে শর্টকাটে লেখার জন্য x প্লাস প্লাস x ইকুয়াল টু x প্লাস 1 এর শর্টকাট হচ্ছে x প্লাস প্লাস। এরপরে যদি অন্য কোনো ভ্যালুর জন্য হচ্ছে x প্লাস ইকুয়াল টু কত বা x মাইনাস ইকুয়াল টু কত, সেক্ষেত্রে হচ্ছে কমানোর জন্য। পরের বার কন্ডিশন কোনটা চেক করতেছে? আচ্ছা, পরের বার কন্ডিশনটা কিভাবে কাজ করছে আমি দেখাই। x প্লাস ইকুয়াল টু 2 দিয়ে যেটা আপনি ওটা বলতে যাচ্ছেন মনে হয়। তো দেখেন এখানে যখন আমি বললাম বাই ডিফল্ট x এর ভ্যালু 1, সে বললো আচ্ছা while x ইকুয়াল x লেস দ্যান ইকুয়াল টু 3, মানে 1 লেস দ্যান ইকুয়াল টু 3 এটা ট্রু। তাহলে আমি ইকো করি এটা। তারপরে কি বললো x প্লাস ইকুয়াল টু ট্রু, সো x এর ভ্যালু কি হয়ে গেল 3। তো তারপর সে আবার লুপে এসে দেখলো কি, আচ্ছা x মানে 3 হচ্ছে 3 লেস দ্যান ইকুয়াল টু 3, এটা কি ট্রু? হ্যাঁ এটা ট্রু, তাইলে আবার আমি ইকো করলাম। তারপরে আবার x এর ভ্যালু কি হয়ে গেল, 3 এর সাথে 2 যোগ করে হয়ে গেল 5। তখন সে আবার এখানে এসে কি বললো 5 লেস দ্যান ইকুয়াল টু 3, এটা কি ট্রু? না এটা ট্রু না। সো এখান থেকে বের হয়ে গেল সে, এইটা আর ইকো করলো না, তখন সে ইভেন্ট ঢুকলো না। বুঝা গেল বিষয়টা? while এর পরে ভ্যালুটা যাচ্ছে, হ্যাঁ। যখন আমি এখানে বলে দিব যে while এটা গ্রেটার দেন এটা, মানে এই কন্ডিশন যতক্ষণ না পর্যন্ত এই কন্ডিশন ফলস হবে ততক্ষণ সে এই ব্লকের ভিতরে যা থাকবে সেই কাজটা করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে। আমি যদি এখানে দেই x গ্রেটার দেন ইকুয়াল টু 10, তাহলে যতক্ষণ না পর্যন্ত 2 যোগ হয়ে হয়ে x এর ভ্যালু 10 এর চেয়ে বড় না হবে ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে এই এই জায়গাটায় আসবে, চেক করবে এন্ড এই ব্লকটাকে রেন্ডার কাজ, এই ব্লকটাকে এক্সিকিউট করবে। এখানে চেক করবে, এই ব্লকটাকে এক্সিকিউট করবে। এটাই হচ্ছে হোয়াইল লুপের কাজ। সরি, বুঝা গেছে কনসেপ্টটা হোয়াইলের? হ্যাঁ, এইভাবে অড ভ্যালু বের করা যায়। আপনি মাঝখানে একটা কন্ডিশন চালিয়ে দিতে পারেন, যদি এটা ইভেন হয় তাহলে ইভেন দেখাবে, যদি এটা অড হয় তাহলে অড দেখাবেন। আচ্ছা, এখানে হোয়াইল নিয়ে যদি আরো কোনো কনফিউশন থাকে এখানে দেখবেন, দেখার পরও যদি কোনো কিছু বোঝা বোঝা লাগে সেক্ষেত্রে আমাকে নক করবেন, মানে গ্রুপে পোস্ট করবেন, আমি দেখিয়ে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপটা বেসিক্যালি হোয়াইল লুপই, কিন্তু এখানে ব্যাপারটা কি, ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপের মধ্যে ডিফারেন্সটা কি? ডু হোয়াইল লুপে হচ্ছে হোয়াইলে হচ্ছে ফার্স্ট থেকেই সে যদি, হোয়াইলে হচ্ছে সে কি করে, ও যেটা করে যে, হোয়াইলটাতে আরেকবার ওপেন করি আমি। সে ফার্স্টে এসে 1 কি 5 এর থেকে ছোট, কারণ আমি যদি এখানে 0 দেই, না সরি 6 দেই, তাহলে কি হবে, তাহলে কিন্তু সে ফার্স্টেই এখানে এই লুপে ঢুকবে না, কারণ এখানে সে কন্ডিশনটা ফলস হয়ে গেছে, ফলস হওয়ার জন্য ঢুকে নাই, সো এটা দেখায় নাই। ঠিক আছে? কিন্তু ডু হোয়াইল কি করে, ডু হোয়াইল হচ্ছে এটাও হোয়াইল, এই যে ডু হোয়াইল, ডু হোয়াইল কি করবে, সে ফার্স্টেই একবার দেখাবে, ফার্স্টে একবার এই কাজটা করবে, তারপরে চেক করবে। মানে হোয়াইলেরই একটু জাস্ট মানে এক্সিকিউটটা আগে, চেকিংটা পরে, এটাই আর কিছু না। ঠিক আছে? ধরেন আমি এখানে সেম কন্ডিশনের সেম কোড দেওয়া আছে, এখানে যদি আমি x ইকুয়াল টু 6 দেই তাহলে কি হয় দেখেন, সে কিন্তু তাও একবার ঢুকছে, মানে সে একবার এটাকে এক্সিকিউট করছে। যতই সে x এর ভ্যালু 5 এর থেকে বড় হোক না কেন বা যাই হোক না কেন, সে একবার এটাকে এক্সিকিউট করে তারপরে কন্ডিশন চেক করছে। আর হোয়াইলে হচ্ছে সে আগে কন্ডিশন চেক করবে, তারপর যদি কন্ডিশন মিট করে তাহলে এক্সিকিউট করবে, কন্ডিশন যতক্ষণ না পর্যন্ত মিট করবে ততক্ষণ এক্সিকিউট করতেই থাকবে করতেই থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, ডু হচ্ছে প্রথমবার কোনো কন্ডিশন, ডু হোয়াইল হচ্ছে প্রথমবার কোনো কন্ডিশন চেক করেই না, সে হচ্ছে ফার্স্টে এক্সিকিউট করে, এক্সিকিউট করার পরে কন্ডিশন চেক করে। আর হোয়াইল হচ্ছে ফার্স্টে শুধু ফার্স্টেই কন্ডিশন চেক করে, তারপরে এক্সিকিউট করবে কি করবে না এটা ডিটারমাইন করে। সো ডু হোয়াইল হচ্ছে ওই যে আপনি প্রথমবার যদি এমন কিছু হয় যে আপনি প্রথমবার শো করতে চান
এরকম কেসে ইউজ হয়। অ্যাকচুয়ালি আমরা আমাদের প্র্যাকটিক্যালি হোয়াইল, ডু হোয়াইল এই জিনিসগুলো খুবই কম ইউজ হয়। হোয়াইলটা মানে রেয়ারলি ইউজ হয় অ্যাকচুয়ালি। হোয়াইল, ডু হোয়াইল আমরা ফর ইচ এই জিনিসগুলো নিয়ে কাজ করা হয় বেশি। ওগুলোর দিকে আমরা যাবো। বেসিকটা যদি না থাকে তাহলে ফর ইচ ইউজ হয় বেশি। ফর ইচটাতে আমরা আসছি একটু পরে, কিছুক্ষণের মধ্যে আসবো। হোয়াইল, ডু হোয়াইল এই বিষয়টা জাস্ট আপনাদের লুপের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এই লুপের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে নাকি এটা একটু বলেন। আচ্ছা, আমার মনে হয় অনেকক্ষণ পর ফাইনালি জয়েন করলেন না তো? আচ্ছা, তো এখন আমি হোয়াইল আর ডু হোয়াইলটা এখানে আর লিখলাম না। এখানে হচ্ছে আমরা এখন ফর লুপ দিয়ে কাজ শুরু করবো, কাজ করবো। আচ্ছা, আমি একটা হোয়াইল লুপ লিখি। হোয়াইল, ডু হোয়াইল দুইটা যেহেতু আপনাদের ক্লিয়ার, আমি একটা হোয়াইল লুপ লিখি। ওইটাকে হোয়াইল লুপটা থেকে কনভার্ট করলে জিনিসটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি হয় এটাকে ফরে কনভার্ট করবো, এই জন্য লিখলাম এভাবে। তো এটা কিভাবে কাজ করতেছে এটা আমরা জানি, রাইট? আমি এখানে একটা বিয়ার দিয়ে রাখি, জিনিসটা একটু পরের লাইনে আসি করছে। তো হোয়াইল কিভাবে কাজ করতেছে এটা আমরা বুঝতেছি, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। এখন হচ্ছে ফর লুপ কি করে। ফর লুপ অ্যাকচুয়ালি হোয়াইলেরই আর একটা ফরম্যাট, যেটার মধ্যে হচ্ছে আপনি যদি জানেন যে আপনার লুপটা অ্যাকচুয়ালি কয়বার চলা লাগবে। যেমন এখানে আমি বলে দিছি যে x ইকুয়াল টু 1, যতক্ষণ না পর্যন্ত 5 হচ্ছে ততবার চলো। তো এটা এরকম হইতে পারে যে কি হবে, মনে করেন যে আমার এমন কোন একটা অ্যাকশন থাকতে পারে যেটার কাজ হচ্ছে, হোয়াইল লুপটা কোন জায়গায় কাজ হয় এরকম একটা এক্সাম্পল দিচ্ছি আমি। এমন একটা অ্যাকশন থাকতে পারে যেটার কাজ হচ্ছে কোনো একটা ভ্যালুকে চেঞ্জ করা, কোনো একটা স্পেসিফিক কন্ডিশনের উপর বেস করে। মনে করেন কিভাবে বুঝাই জিনিসটা, মনে করেন আমি বললাম যে হ্যাঁ, মনে করেন আমি ডাটাবেস থেকে ইউজার ডাটা আনতেছি। তো এখন আমি চেক করতেছি যে ইউজার ডাটা, এই ইউজারটা ইয়া কিনা, এই ইউজারটা মানে ইউজারটার একটা সার্টেন প্রিভিলেজ আছে কিনা, একটা তার এই ইউজার টাইপটা কি এরকম এক্স কিনা, মনে করেন ইউজার টাইপ এক্স কিনা, এটা চেক করতেছি। তো বলতেছি যে তুমি ইউজার টেবিল থেকে ইউজার ডাটা আনতে থাকো, যতক্ষণ না পর্যন্ত ইউজার টাইপ ওয়াই পাবা ততক্ষণ পর্যন্ত তুমি ইউজার ডাটা আনতেই থাকো। ঠিক আছে? তো তখন আমার হচ্ছে যে আমি বলে দিলাম যে ইউজার ডাটা আনতে থাকো। তো ততক্ষণ সে ইউজার ডাটা আনতে থাকলো, বা ততক্ষণ পর্যন্ত আমি বলে দিলাম হোয়াইলের মধ্যে কন্ডিশন বলে দিলাম যে ইফ ইউজার ডাটা ইজ ইউজার ডাটা ইকুয়াল টু ইউজার টাইপ ইকুয়াল টু এক্স। তো তারপর ফেচ ইউজার ডাটা, এটা আমার অ্যাকশন। ঠিক আছে? যে হোয়াইলের মধ্যে বলে দিলাম ফেচ ইউজার ডাটা। তো তারপর সে ততক্ষণ পর্যন্ত ইউজার ডাটা আনতে থাকলো কিন্তু যখন ইউজার ডাটা ইউজার টাইপ ইয়া হয়ে যাচ্ছে, অন্য কিছু হয়ে যাচ্ছে, তখনই সে ইউজার ডাটা আনবে না, তখনই আমার লুপটা বন্ধ হয়ে যাবে। এই কনসেপ্টটা ক্লিয়ার তো না? এই কনসেপ্টটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে মাত্র যেটা বললাম? সো একটা কন্ডিশন ট্রু থাকা অবস্থায় যতক্ষণ ট্রু থাকবে
ততক্ষণ যাতে লুপটা চলে এরকম কেসে আমরা হোয়াইল লুপ ইউজ করি। মনে করেন আমার বললাম যে আমি আহ, আচ্ছা, মনে করেন আমার প্র্যাকটিক্যালি করলে ক্লিয়ার হইতে আমি বুঝতেছি এখানে, কিন্তু আমরা তো এখন সব স্ট্যাটিক ডেটা নিয়ে কাজ করতেছি এখানে। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে আমি একটু প্র্যাকটিক্যালি করি জিনিসটা। মনে করেন আমি এখানে একটা অ্যারে ক্রিয়েট করি, অ্যারে ক্রিয়েট করব, অ্যারে অ্যারে অফ নাম্বারস, ঠিক আছে। অ্যারে অফ নাম্বারস, এখানে আমি মনে করেন একটা অ্যারে দিলাম যেটার মধ্যে আমি দিচ্ছি ওয়ান, ওয়ান না ধরে দিলাম 20, 100, 300, 2, 44, 20, আবার দিলাম 12, 2, 1, 4, 44, 21, 21 না ধরেন দিলাম 24, 78, এরকম আমি অনেকগুলো নাম্বার দিলাম, ঠিক আছে। তো আমি বললাম এটা আমার কি অ্যারে, এটা আমার কি অ্যারে হইলো, ইন্ডেক্স অ্যারে নাকি অ্যাসোসিয়েটিভ অ্যারে? এটা কি ইন্ডেক্স অ্যারে নাকি অ্যাসোসিয়েটিভ অ্যারে? ইন্ডেক্স অ্যারে, ঠিক আছে। তো আমি যদি এখন বললাম যে আমি এখানে রাখি, আর একটা যেহেতু ইন্ডেক্স অ্যারে এবং আমি আর যেহেতু এটাকে অ্যাক্সেস করার জন্য একটা ইন্ডেক্স নাম্বার লাগবে, যে নাম্বারটা হচ্ছে বারবার বাড়বে, রাইট? কারণ ইন্ডেক্স প্রথমটা অ্যাক্সেস করার জন্য আমার লাগবে 0, পরেরটার জন্য লাগবে 1, পরেরটার জন্য লাগবে 2, পরেরটার জন্য 3, পরেরটার জন্য 4, পরেরটার জন্য 5, রাইট? সো আমি ইন্ডেক্স নাম্বারটা ফিক্স না রেখে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, ইন্ডেক্স নাম্বার, ডিফল্ট ভ্যালু রাখলাম আমি 0, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি যদি বলি যে while array of numbers, ইন্ডেক্স নাম্বার কত আমি জানি না, ইন্ডেক্স নাম্বারটা আমি ভ্যারিয়েবল রাখতেছি, ইন্ডেক্স নাম্বার ডিভাইডেড বাই 2, অ্যাকচুয়ালি মডুলাস 2 দিই। মডুলাস মানে হচ্ছে ভাগশেষ, ডিভাইডেড বাই 2 দিলে ভাগফল আসতো, আর মডুলাস 2 দিলে এটাকে বলে পার্সেন্টেজ, এটাকে মডুলাস বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ভাগশেষ, ভাগশেষ 2 কিনা, ভাগশেষ ইজ নট ইকুয়াল টু 0, সরি ইকুয়াল টু 0। তার মানে কি, এখানে আমি কি লিখলাম, এটা কে কে বুঝছে, এটা বোঝা উচিত, এটা এর মধ্যে ছিল। আমার হচ্ছে আমি বললাম যে এই ইন্ডেক্স নাম্বারের অ্যারে মানে অ্যারে অফ নাম্বারস থেকে ইন্ডেক্স নাম্বারের যে ভ্যালুটা ওইটাকে ভাগশেষ 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 যতক্ষণ 0 থাকে কিনা, ভাগশেষ 0 থাকা মানে কি, সেটা হচ্ছে আমার ইভেন নাম্বার, জোড় সংখ্যা, ঠিক আছে। তো যদি এটা হয় তাহলে আমি বললাম দি নাম্বার ইজ, ইন্ডেক্স নাম্বার, এবং আমি কি করলাম যে আচ্ছা এটা যদি রাখি তাহলে কি হবে, এই লুপ, এখন পর্যন্ত আমি যা যা লিখছি একটুকে কারো কোনো বুঝতে সমস্যা আছে নাকি, আমি কি করতে বলছি? আমি বলছি যে যতক্ষণ অ্যারে অফ নাম্বার অফ ইন্ডেক্স নাম্বার, আচ্ছা ইন্ডেক্স নাম্বারটা অনেকে যদি কারো কনফিউশন থাকে আমি এটাকে আপাতত 0ই রাখি, ঠিক আছে। আচ্ছা এখানে কি বললাম, যে আমি বললাম যে হোয়াইল অ্যারে অফ নাম্বারস এর 0 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা ওইটাকে মডুলাস 2 করলে 0 আসবে, ততক্ষণ তুমি এটা দেখাইতে থাকো, এটা ক্লিয়ার হয়েছে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে এটা যদি আমি রান করি, এটা যদি আমি রান করি তাহলে দেখেন, আনডিফাইন্ড ভ্যারিয়েবল, আচ্ছা আমি কোন জায়গায় ইন্ডেক্স নাম্বার ইউজ করছি, আচ্ছা এই যে এইখানে, এটা যেহেতু আমি ওখানে সরাই দিছি দেওয়া হয়ে গেছে। এই দেখেন, the number is 20, the number is
20 এন্ড এটা চলতেই আছে, কোনো থামাথামি নাই, এখনো চলতেছে, দেখেন, দেখছেন, এটা কিন্তু চলতেই আছে, ইনফিনিট লুপে পড়ে গেছে এটা। সি কেন হইলো এই জিনিসটা? না, এখনো শেষ হয় নাই। আচ্ছা, আমি আজকের ক্লাসটা ইয়া করে দেই, মানে এই জিনিসটাকে হোয়াইলের এই অ্যারে ইন্ডেক্সিং এর ব্যাপারটা বুঝিয়ে এটা শেষ করে দেই। আমরা ফর লুপ এবং লুপের ক্লাসটা তাহলে আমরা আরেকটা ক্লাস কন্টিনিউ করব, ঠিক আছে? কারণ এই লুপের কনসেপ্টটা একটু কমপ্লেক্স এবং একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এই জিনিসটা যাতে কারো মিস না হয়, আমরা হোয়াইলটাও এখন এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিয়ে ক্লাসটা শেষ করে দিই। আর এরপরে এটা যতটুকু বাকি, মানে এই জিনিসটা যদি কারো কনফিউশন থাকে আমরা নেক্সট ক্লাসে এখান থেকে আবার শুরু করবো, ঠিক আছে? আ- তো এখানে যেটা হলো এক্স প্লাস প্লাস কেন হলো না ভাই? এক্স বলে মানে এখানে কিছু নাই এখন, এই জন্য আমি এক্স প্লাস প্লাস দেই নাই, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এখানে আমার ইনফিনিট লুপে কেন হচ্ছে, সে প্রত্যেকবারই চেক করতেছে অ্যারে অফ নাম্বারস এর 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা কি, জোড় কিনা। তো এটা আমার প্রত্যেকবারই এটা কি চেক করতেছে, আমি তো এটা চাই না। আমি চাই হচ্ছে এটাকে চেক করবে, এটাকে চেক করবে, এটাকে চেক করবে, এটাকে চেক করবে, করতে করতে এটার মধ্যে গিয়ে যাতে থেমে যায়। তো আমার এই জিনিসটাকে বাড়াইতে হবে, ঠিক আছে? তো এটার মধ্যে আমার এমন একটা কিছু রাখতে হবে যেটা কি এই প্রত্যেকবার লুপ চলার সময় বাড়তেছে। তো আমি মনে করেন এই ইন্ডেক্স নাম্বার ভ্যারিয়েবলটাকে যদি রাখি এখানে, ইন্ডেক্স নাম্বার ভ্যারিয়েবলটাকে যদি রাখি আর শো করব, আমার শুধু জিরোকে শো করব না, আমি ইন্ডেক্স নাম্বার ভ্যারিয়েবলটাকে শো করব, মানে ইন্ডেক্স নাম্বার ভ্যারিয়েবলে যত নাম্বার থাকবে ওই নাম্বার ইন্ডেক্সটাকে শো করব। এবং যেটা করতে হবে, যদি আমি এটাকে না বাড়াই, এই যে ইন্ডেক্স নাম্বার ভ্যারিয়েবলটাকে প্লাস প্লাস করে দিলাম, কারণ আমার ইন্ডেক্স নাম্বারটা যাতে প্রত্যেকবার লুপ চলার সময় এক করে বাড়তে থাকে। তাহলে আমি প্রত্যেকবার এই জিনিসগুলোকেই প্রত্যেকবার আমার ইন্ডেক্স নাম্বারটা বাড়বে, প্রথমবার 0 হবে, পরের বার 1 হবে, পরের বার 2 হবে, পরের বার 3 হবে, পরের বার 4, পরের বার 5, পরের বার 6, পরের বার 7, পরের বার 8, এবং এই অনুযায়ী চলে থেমে যাওয়ার কথা। এখন দেখি কি হইলো জিনিসটা। নাম্বার ইজ 20, নাম্বার ইজ 100, নাম্বার ইজ 300। আচ্ছা, আমি একটা বিআর দিয়ে দিই, তাহলে জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে সবার। ঠিক আছে, ওয়ানে কি কিন্তু থেমে গেছে। এটা এই জিনিসটা কি বুঝা গেছে কেন করছু, কেন হইলো? আচ্ছা, যদি না বুঝেন আমরা এখান থেকে শুরু করব নেক্সট ক্লাসটা, পরশু দিনের ক্লাস আমাদের। পরশুদিন আমরা এখান থেকে শুরু করব এবং পরশুদিন আমরা বেশ কিছু হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট, মানে হোমওয়ার্ক না অ্যাসাইনমেন্ট দিয়ে দিব একটা। পরশুদিন আমরা কমপ্লিটলি লুপটা শেষ করব। ফর লুপ, এই হোয়াইল লুপে যদি কারো কোনো ইস্যু থাকে, যেহেতু এটা আমাদের লাস্টে বেশিক্ষণ এটা নিয়ে কথা হয় নাই, এই একটা বড় একটা জিনিস দেখালাম, তো এটা এই কোডটা দিয়ে দিচ্ছি, এটা আরেকবার বলবো না। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এখানে আমি যেহেতু অ্যারে অফ নাম্বারকে আমরা ইন্ডেক্স, এটা আমাদের একটা ইন্ডেক্সড অ্যারে, এখানে আমাদের ইন্ডেক্স নাম্বার দিয়ে অ্যারেকে প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে হবে। তো আমি হচ্ছে লুপ চালাইলাম যাতে প্রতিবার, মানে যতবার লুপ চলবে ততবার যাতে প্রত্যেকটা ইন্ডেক্স নাম্বারকে চেক করতে পারে। কিন্তু আমি যদি এখানে একটা ফিক্সড নাম্বার রাখতাম, তাহলে সে বারবার ওইটাকেই চেক করতো। তো এটা যদি ফিক্সড নাম্বার না রাখতে হয়, সেই জন্য আমি এই নাম্বারটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম এবং ভ্যারিয়েবলটাকে প্রত্যেকবার লুপ চলার সময় এক করে বাড়াইলাম, যাতে ইন্ডেক্স নাম্বারটা আমার এক এক করে বাড়ে, কারণ আমার ইন্ডেক্স নাম্বারটা প্রথমবার 0, পরের বার 1, পরের বার 2, সো ওভাবেই কিন্তু এটা বাড়তেছে, ঠিক আছে? এই জন্য আমি এই জিনিসটা এইভাবে করলাম। মিস্টার আবু নাসের, আপনার কি ক্লিয়ার হইলো কিছুটা? ওকে, সো তারপর আপনারা হোয়াইল দেখতে থাকেন, আর এটা নিয়ে আমরা এখান থেকে জাস্ট এই কোডের এখান থেকে আমরা শুরু করব নেক্সট ক্লাসে, এবং নেক্সট ক্লাসে আমরা ফর লুপটা স্টার্ট করব। ওকে, তো ঠিক আছে, সবাইকে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম, ভালো থাকবেন সবাই। নিচের ইন্ডেক্সটা বাড়লে প্রথমটা বাড়তেছে না, নিচের ইন্ডেক্সটা বাড়লে এটা বাড়তেছে, এটা ফিক্স থাকতেছে, এটা আমার হোয়াইল লুপের বাইরে। আমার হোয়াইলের ভিতরে থাকতেছে, এটা বাড়ানোর কারণে এটা বাড়তেছে, সে চেক করতেছে এখানে এসে, রিমেম্বার এই জায়গাতে এসে চেক করবে, এটা বাড়বে আর এটা বাড়বে।
এটা বাড়া অনুযায়ী এটাতে কাজ করবে। আরিফুল ইসলাম সাহেব বুঝছেন? আসলে আমি আজকের কন্টেন্টের মধ্যে রাখছিলাম যে কন্ডিশনের লুপিংটা, কিন্তু কন্ডিশন লুপ এই জিনিসগুলো আসলে যেহেতু একটু স্লো বোঝানো লাগে, এই জন্য আমি প্রথমবার কন্ডিশনটা অনেকবার রিপিট করছি। আমি এই জন্য লুপটাও চাচ্ছি ওভাবে বুঝাইতে, যেটাতে আমি যাতে আমার কাছে অনেকবার রিপিট করে বোঝানোর টাইমটা থাকে, কারণ এটা অবভিয়াসলি এটাতে একটু সময় লাগাটাই স্বাভাবিক। তো এই জন্য এটাকে এক ক্লাস রাখার পরও আমরা জিনিসটাকে একটা ক্লাস বাড়াই দিলাম। ঠিক আছে, ওকে তাহলে আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাস আমরা এখান থেকে স্টার্ট করবো। সালাম আলাইকুম সবাইকে।